যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, যারা ফেসবুকে আছো তারা একটু জানিয়ে দাও তো, যারা ফেসবুকে আছো তারা একটু জানিয়ে দাও যে সাউন্ড ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা স্থির তড়িতের 3 নম্বর ক্লাসটা করতে যাব। এটাই আমাদের স্থির তড়িতের শেষ ক্লাস, আর এরপরে আমরা চলতড়িৎ অধ্যায়টা শুরু করব। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা স্থির তড়িতের শেষ ক্লাসটা করব, 3 নম্বর ক্লাসটা করব। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধারক। ধারক রিলেটেড যত ধরনের যত আলোচনা আছে, যত ধরনের যত এমসিকিউ প্রবলেম আছে, যেগুলো ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা সলভ করে ফেলবো। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে ধারকের সূত্রগুলো একটু আলোচনা করে নিব, কারণ ধারকের ম্যাথ পারতে গেলে সূত্রগুলো একটু খুব ভালোভাবে বোঝাটা জরুরি, না হলে তুমি ম্যাথ ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা প্রথমে একটু সূত্রগুলো একটু ছোট করে বুঝে নিব, দেন তারপরে সূত্র রিলেটেড যে প্র্যাকটিস প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কয়েকটা সলভ করব। ওকে, তো স্থির তড়িতের বাদবাকি যে টপিকগুলো, সেই টপিকগুলো আশা করি তোমরা পড়ে ফেলছো। আশা করি তোমরা বই থেকে যে প্রবলেমগুলো আছে বা কোশ্চেন ব্যাংকে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সলভ করতেছো, সাথে সাথে পড়া ফেলে রাখতেছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে পড়া ফেলে রাখবা না, পড়া জমায় রাখবা না। পড়া জমায় রাখলে বা পড়া ফেলে রাখলে দেখবা পরবর্তীতে গিয়ে তুমি বিপদে পড়ে যাচ্ছ। ঠিক আছে, রেগুলার পড়া রেগুলার করে ফেলবা, পড়া জমায় রাখবা না। যারা রেকর্ড ক্লাস করো, হ্যাঁ যারা লাইভ করো তারা তো লাইভ করেই ফেললা, আর যারা রেকর্ড ক্লাস করো তারা মনে করো যে যখন ক্লাসটা হবে তার খুবই কম সময়ের মধ্যে, 2-1 দিনের মধ্যে রেকর্ড ক্লাসটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, তুমি যদি ফেলে রাখো তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি আমরা। তো আমরা প্রথমে হচ্ছে ধারকের সূত্রটা দেখব। ধারক 2 ধরনের হয়, গোলাকার পরিবাহী ধারক আর সমান্তরাল পাত ধারক। ধারক কি? তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। ধরো একটা পরিবাহী গোলক, আমি গোলাকার পরিবাহী দিয়েই তোমাকে ধারকটা বুঝাই। ধরো এটা হচ্ছে একটা গোলাকার পরিবাহী, কোনো একটা গোলাকার পরিবাহী যেটা তড়িৎ পরিবহন করতে পারে আর কি, এর পৃষ্ঠটা পরিবাহী পৃষ্ঠ। তো এখন এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে আমি চার্জ দিব। তো চার্জ যখন আমি আনবো তখন তো ক্ষেত্রের বাইরে থেকে আনবো। মনে করো আমি চার্জ আনতেছি, কোথাও থেকে চার্জ আনতেছি, তাহলে যেখান থেকে চার্জ আনতেছি সেইটা হচ্ছে তড়িৎ, মানে ক্ষেত্রের বাইরের কোনো একটা পয়েন্ট। তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো একটা পয়েন্টকে সেটাকে আমরা কি বলি? অসীম। থিওরিটিক্যালি আমরা সেই বিন্দুটাকে বলি হচ্ছে অসীম বিন্দু। তাহলে অসীম থেকে আমি অসীমে গেলাম, গিয়ে অসীম থেকে একটু চার্জ ঘাড়ে নিলাম, নিয়ে সেই চার্জটা নিয়ে আমি এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে রাখবো। তো এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে এই যে চার্জ, একটু চার্জ এনে বসালাম। এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে এই চার্জটা এনে বসাইতে আমার কিন্তু কোনো কাজ হয়নি, আমি কিন্তু কোনো কাজ করিনি। আমি আবার আবার আমি অসীমে গেলাম, গিয়ে আরও কিছু চার্জ নিলাম, নিয়ে সেই চার্জটা নিয়ে আমি আবার এসে এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বসাবো। এইবার এই চার্জটা এনে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বসাইতে এইবার কিন্তু আমার কাজ করা লাগবে। কেন? কারণ আমি এই যে পজিটিভ চার্জকে আনতেছি, অলরেডি তো এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে একটু পজিটিভ চার্জ আছে, একটু পজিটিভ চার্জ আছে। তাহলে এই পজিটিভ চার্জটা, আমি যে পজিটিভ চার্জটাকে আনতেছি তাকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে আমার কাজ করতে হবে, এক্সটার্নাল এজেন্টের কাজ করতে হবে। তাহলে তড়িৎ বিকর্ষণ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করবে সেই কাজটা এই এই পরিবাহী যে গোলকটা, এই পরিবাহী গোলকের পৃষ্ঠে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। কি কথা বুঝছো? গোলাকার পরিবাহীর পৃষ্ঠে কি হিসাবে জমা থাকবে? বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে এইভাবে আমি এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে আরেকটু পজিটিভ চার্জ এনে রাখলে আরও কিছু বিভব জমা করে রাখলাম, আরও কিছু বিভব শক্তি জমা হলো। আবার আমি অসীমে গেলাম, গিয়ে আরও কিছু পজিটিভ চার্জকে ঘাড়ে করে নিয়ে এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বসালাম। এবার আরও একটু কাজ হবে কিন্তু। ঠিক আছে, এইভাবে একটু একটু করে আমি অসীমে যাব, চার্জ এনে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বসাবো। তাহলে আমি যতই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে আস্তে আস্তে চার্জ বসাই তত কিন্তু কাজ করতে হবে। তো সেই কাজটা, সেই কৃত কাজটাই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে আমি কি করলাম? তড়িৎ আধান গোলাকার পরিবাহীর পৃষ্ঠে জমা করলাম। তাহলে তড়িৎ আধান জমা করতে গিয়ে কাজ করলাম, সেই কাজটাই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার এই যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। কি কথা বুঝছো? তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার এই যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। আমি তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখতেছি এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে। তাহলে তড়িৎ আধান রূপে, আধান চার্জ রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশল ধারক। দেখো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা পানির পাত্র আছে, এটা হচ্ছে একটা পানির পাত্র। তো এই পানির পাত্রে আমি পানি জমা করে রাখবো। তো এই পানির পাত্রে আমি পানি জমা করে রাখবো, ধরো এই পানির পাত্রে এই হাইটে পানি জমা করে রাখলাম।
আমি কি জমা করে রাখলাম? পানি জমা করে রাখলাম। পানি জমা করে রাখলে বলো তো এই পানির কি একটা বিভব শক্তি আছে না, একটা স্থিতি শক্তি আছে না? বলো তো, কাজ ক্ষমতা শক্তি আমরা পড়ছি না? এই পানির স্থিতি শক্তির কতটুকু? কোনটা? পানির স্থিতি শক্তি হচ্ছে mg ভার কেন্দ্রের সরণ বা ভার কেন্দ্রের উচ্চতা h/2 বা h, কি তাই তো? তাহলে আমি পানি জমা করে রাখছি পাত্রের মধ্যে। তাহলে পানি জমা করে রাখার মাধ্যমে এই পানির মধ্যে, এই পাত্রের মধ্যে আমি কিন্তু একটা শক্তিও জমা করে রাখছি। তাহলে পানি রূপে বিভব শক্তি জমা করে রাখছি, পানির বিভব শক্তি। ঠিক তেমনি এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে চার্জ এনে জমা করে রাখার মাধ্যমে আমি একটা বিভব শক্তি জমা করে রাখছি। তাহলে পানি রূপে পানির বিভব শক্তি, চার্জ রূপে চার্জের বিভব শক্তি জমা করে রাখছি। তাহলে এই যে পাত্রটা, এই পাত্রটা একটা পানি ধারক না? পানি ধারণ করে রাখছে, পানির পাত্র না, পানির ধারক, তাই না? তাহলে এই পাত্রটা হচ্ছে পানির ধারক, আর এই গোলাকার যে পরিবাহীটা, এই পরিবাহীটা হচ্ছে চার্জ ধারক। কথা বুঝছো? কনসেপ্টটা মিলাইতে পারতেছো? তাহলে এই পাত্রটা পানির ধারক, সে পানি ধারণ করে রাখতেছে। ঠিক তেমনি এই যে গোলাকার পরিবাহীটা, এ চার্জ ধারণ করে রাখতেছে। তাহলে এই গোলাকার পরিবাহীকে আমরা বলতেছি ধারক, ক্যাপাসিটর, যে ধারণ করে। কি ধারণ করে? চার্জ ধারণ করে। আর এই চার্জ ধারণ করে রাখার মাধ্যমে, চার্জ জমা করে রাখার মাধ্যমে সে আসলে শক্তি সঞ্চয় করে রাখে। কি কথা, কি বুঝছো? ক্লিয়ার? তা আমরা এখন এই গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে চাই। তো ধারকের ধারকত্ব, ক্যাপাসিটরের ক্যাপাসিটি। একটা পাত্র যত বেশি পানি ধারণ করতে পারবে তার ক্যাপাসিটি তত বেশি, কি তাই না? মিলাও। একটা পাত্র যত বেশি পানি ধারণ করে রাখবে তাহলে তার ক্যাপাসিটিটা তত বেশি। তাহলে ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটেন্স, ধারকত্ব। তাহলে কোনো একটা গোলাকার পরিবাহীর আমি ধারকত্ব হিসাব করতে চাই, তাহলে সে যত বেশি চার্জ জমা করে রাখতে পারবে তার ধারকত্ব তত বেশি, যত বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারবে তার ধারকত্ব তত বেশি। কি কথা বুঝছো? তো ব্যাপারটা হচ্ছে কি, আমি অসীম থেকে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে চার্জ এনে বসাইছি, কতটুকু? কিউ পরিমাণ। অসীমের বিভব কত? ভি ইনফিনিটি, দ্যাট ইজ 0। গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব কত? ভি। তাহলে আমি কত বিভব পার্থক্যে চার্জ স্থানান্তর করছি বলো তো দেখি? কত বিভব পার্থক্যে? ভি ইনফিনিটি থেকে ভি। তাহলে বিভব পার্থক্যটা কত? ডেল ভি হচ্ছে ভি মাইনাস ভি ইনফিনিটি, কি তাই তো? তাহলে কত বিভব পার্থক্য? ডেল ভি বিভব পার্থক্য। ডেল ভি বিভব পার্থক্যে কতটুকু চার্জ জমা করে রাখছি? কিউ পরিমাণ। একক বিভব পার্থক্যে জমাকৃত চার্জকে বলা হয় ধারকত্ব। একক বিভব পার্থক্যে জমাকৃত চার্জকে বলা হয় ধারকত্ব। ডেল ভি বিভব পার্থক্যে, ডেল ভি বিভব পার্থক্যে জমাকৃত চার্জ কিউ। তাহলে একক বিভব পার্থক্যে জমাকৃত চার্জ কিউ ডিভাইডেড বাই ডেল ভি। একক বিভব পার্থক্যে জমাকৃত চার্জ কি হবে? কিউ ডিভাইডেড বাই ডেল ভি। তাহলে এটাই হবে ধারকত্ব। ধারকত্ব ক্যাপাসিট্যান্স সি দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে সি ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই ডেল ভি। ঠিক আছে, সি ইকুয়াল টু কি হবে? কিউ ডিভাইডেড বাই ডেল ভি। ওকে, ক্লিয়ার? মনে করো কোনো একটা ধারক ধরো 2 ভোল্ট বিভব পার্থক্যে 50 কুলম চার্জ জমা করে। আর কোনো একটা ধারক সে মনে করো 10 ভোল্ট বিভব পার্থক্যে 100 কুলম চার্জ জমা করে। বলো তো দেখি কার ধারকত্ব বেশি? বলো কার ধারকত্ব বেশি? অনেকে আমরা ভাবি কি যে যত বেশি চার্জ জমা করে রাখবে ধারকত্ব তত বেশি। ঠিক আছে, যত বেশি চার্জ জমা করে রাখবে ধারকত্ব তত বেশি। অনেকে আমরা এটা ভাবি, কিন্তু এটা ভুল। যত বেশি চার্জ জমা করে রাখবে ধারকত্ব তত বেশি, এই কথাটা পুরোপুরি সত্যি না। একক বিভব পার্থক্যে যত বেশি চার্জ জমা করে রাখবে ধারকত্ব তত বেশি। 2 ভোল্ট বিভব পার্থক্যে 50 কুলম, তাহলে একক বিভব পার্থক্যে কত? 25 কুলম। 25 কুলম একক বিভব পার্থক্যে। আর 10 ভোল্ট বিভব পার্থক্যে 100 কুলম, তাহলে একক বিভব পার্থক্যে কত? 10 কুলম। তাহলে কে একক বিভব পার্থক্যে বেশি চার্জ জমা করে? উপরেরটা। ঠিক আছে, এখানে কম চার্জ জমা হয়েছে, এখানে বেশি চার্জ জমা হয়েছে, হ্যাঁ কথা সত্য, কিন্তু একক বিভব পার্থক্যে জমা হয়েছে কোথায় চার্জ বেশি? একক বিভব পার্থক্যে উপরে চার্জ বেশি জমা হয়েছে, আর একক বিভব পার্থক্যে নিচে কম চার্জ জমা হয়েছে। তাহলে ক্যাপাসিটি কার বেশি? ক্যাপাসিটি এর বেশি, ক্যাপাসিটেন্স এর বেশি। তোমার আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো দুটো পাত্র আছে, একটা পাত্র 2 মিটার কিউব আয়তনে, মনে করো যে 50 কেজি পানি ধরে, ধরো, বা 50 কেজি তরল ধারণ করতে পারে। একটা পাত্র, যে পাত্র 2 মিটার কিউব আয়তনে 50 কেজি পানি ধারণ করতে পারে, বা 50 কেজি তরল, ধরো কোনো একটা তরল ধারণ করতে পারে। আর একটা পাত্র 10 মিটার কিউব আয়তনে 100 কেজি পানি ধারণ করতে পারে। তাহলে আমি যদি বলি কোন পাত্রের ক্যাপাসিটি বেশি, অবশ্যই উপরের পাত্রের ক্যাপাসিটি বেশি।
কেন উপরের পাত্রের ক্যাপাসিটি বেশি? কারণ উপরের পাত্র 2 মিটার কিউবে 50 কেজি, তাহলে 1 মিটার কিউবে 25 কেজি পানি ধারণ করে, একক আয়তনে বেশি পানি ধারণ করে। ঠিক তেমনি একক আয়তনে 10 কেজি পানি ধারণ করে। 10-এ যদি 100 হয়, একে হবে 10, তাহলে একক আয়তনে 10 কেজি পানি ধারণ করে, তাহলে তার কার ক্যাপাসিটি বেশি? উপরেরটার ক্যাপাসিটি বেশি। তাহলে ধারকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বুঝলা? বুঝতে পারছো? মনে করো সাপোজ তুমি আর তোমার বন্ধু, তুমি 2 দিনে কাজ করতে পারো 50 জুল, তোমার বন্ধু কাজ করে 10 দিনে 100 জুল, তাহলে কাজ কিন্তু তোমার বন্ধু বেশি করে, 10 দিনে 100 জুল বেশি করে, আর তুমি 2 দিনে 50 জুল। এখন মনে করো আমি একটা কাজে কাউকে নিয়োগ দিব, তোমাকে আর তোমার বন্ধুকে। বলো কাকে নিয়োগ দিব? যে একক দিনে বেশি কাজ করো, অর্থাৎ তোমাকে নিয়োগ দিব, কারণ তুমি একদিনে 25 জুল কাজ করো। মানে আমার তো এটাই লাগবে যে কার ক্যাপাসিটি, কাজ করার ক্যাপাসিটি বেশি। কথা বুঝছো? তাহলে যার চার্জ বেশি তার ধারকত্ব বেশি, এই কথা কিন্তু পুরোপুরি সত্যি না। যার একক বিভব পার্থক্যে বেশি চার্জ জমা হচ্ছে তার ক্ষেত্রে ধারকত্ব বেশি। তাহলে C=Q/del V। ঠিক আছে? যাদের মনে করে একাডেমিতে ভালো করে এই জিনিসটা বোঝা নাই, আশা করি এখন খুব সুন্দর করে ধারকত্বের ব্যাপারটা বুঝছো। যে পরিবাহী, যে গোলাকার পরিবাহী বা যে ধারক একক বিভব পার্থক্যে বেশি চার্জ জমা করবে তার ধারকত্ব হবে বেশি। ওকে, ডান। তা আমরা গোলাকার পরিবাহী ধারক পড়তেছিলাম। ঠিক আছে, আমরা প্রথমে ধারকত্বের বেসিকটা জানলাম। এবার দেখো গোলাকার পরিবাহী ধারক আর সমান্তরাল পাত ধারক, 2 ধরনের ধারক আছে। অলরেডি গোলাকার পরিবাহী ধারক আমি তোমার বুঝাই ফেলছি, এটাই তো গোলাকার পরিবাহী দিয়েই বুঝাইছি। তাহলে গোলাকার পরিবাহী ধারকের ক্ষেত্রে ধারকত্ব C=Q/del V। আর এই দেখো গোলাকার পরিবাহী তুমি চার্জ নিয়ে বসাচ্ছ কোত্থেকে কোথায়? বলো কোত্থেকে কোথায়? V∞ 0, সেখান থেকে ভি কোথায়? এই ভিটা কোথার বিভব? পৃষ্ঠের বিভব। এই ভিটা কোথাকার বিভব? পৃষ্ঠের বিভব। গোলাকার পরিবাহীর পৃষ্ঠের বিভব। তাহলে অসীম থেকে পৃষ্ঠে নিয়ে বসাচ্ছ, তাহলে এই যে বিভব পার্থক্য, তাহলে Q/V - V∞, তো V∞ তো 0, তাহলে এই বিভবটা পৃষ্ঠের বিভব। এইবার আসো পৃষ্ঠের বিভব, গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ যদি R হয় তাহলে তার পৃষ্ঠের বিভব 1/4πε0 Q/R। আশা করি এটা আমরা জানি। কিউ আর কিউ কাটাকাটি, তাহলে অতএব C= উল্টে গেল 4πε0 R। তাহলে একটা মজার ব্যাপার দেখো, গোলাকার পরিবাহীর ধারকত্ব চার্জের উপর নির্ভর করে না। গোলাকার পরিবাহীর ধারকত্ব চার্জের উপর, কত চার্জ আছে তার উপর কিন্তু নির্ভর করে না। ধরো এই একটা গোলক আছে, এই একটা গোলক আছে, এই গোলকের রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার, এই গোলকটারও রেডিয়াস ধরো 2 মিলিমিটার। এবার এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে 50 কুলম চার্জ আছে, এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠে 1000 কুলম চার্জ আছে। বলো কার ধারকত্ব বেশি? বলো কার ধারকত্ব বেশি? দুটোরই ধারকত্ব সমান। ইয়েস, কারণ চার্জের উপর নির্ভরিত করে না। কিউ এর মান 50, কিউ এর মান 100, তো 1000, তো কি হয়েছে? এখানে তো কিউ নেই, কারণ কিউ কিউ কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, তাহলে ওই যে বললাম যে কার, অনেকে বলতে পারবে ভাই এর যে চার্জ বেশি, হ্যাঁ ঠিক আছে, এর চার্জ বেশি, এর তো বিভবও বেশি। এর চার্জ কম, এর তো বিভবও কম, তাহলে একক বিভব পার্থক্যে চার্জ তো সেম। তাহলে চার্জ বেশি মানে ধারকত্ব বেশি, কথা সত্যি না। তাহলে এই দুইটারই সি সমান, এই দুইটারই সি সমান, সেম। ওকে, তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে, গ্রাফের এমসিকিউ। গোলাকার পরিবাহী ধারকত্ব বনাম গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের গ্রাফ আঁকো। বলো কেমন হবে? C=4πε0 R। তাহলে সি হচ্ছে ওয়াই অক্ষে, 4πε0 দ্যাট ইজ এম, আর হচ্ছে এক্স অক্ষে। তাহলে y=mx, মূলবিন্দুগামী সরলরেখা। y=mx, মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, বলো এর স্লোপটা কি হবে? এর যে স্লোপ, সেই স্লোপটা কি হবে? স্লোপটা হবে এম, এই যে এম 4πε0, স্লোপটা হবে 4πε0। ওকে, ক্লিয়ার? তাহলে গোলাকার পরিবাহী ধারকত্ব গেল। এবার আসো সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, দুটো প্যারালাল প্লেট, পাতলা পাত, এই একটা পাত, এই একটা পাত, পাশাপাশি বসায় রাখবো। এদের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে ডি। এই পাতে কিউ পরিমাণ পজিটিভ চার্জ দিলাম, প্লাস চার্জ। এই পাতে মাইনাস চার্জ দেওয়া হইল, কিউ পরিমাণ মাইনাস চার্জ দেওয়া হইল। এই পাতের ক্ষেত্রফল এ, এই পাতের ক্ষেত্রফল এ। এবার একটা তার দিয়ে দুইটা পাতকে আমরা কানেক্ট করলাম। এই যে একটা তার দিয়ে দুইটা পাতকে আমরা কানেক্ট করে ফেললাম। কানেক্ট করলে কি হবে? এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাহলে এই দুই পাশের বিভব পার্থক্য ধরো ডেল ভি বা ভি। এই ব্যাটারি দুই প্রান্তের বিভব, তো ব্যাটারি দুই প্রান্তের বিভব মানেও কিন্তু এই দুই পাতের বিভব। কারণ কি? এই বিন্দু মানে তো এই বিন্দু, দেখো এই বিন্দু মানে এই বিন্দু, আবার এই বিন্দু মানে এই বিন্দু। তাহলে সুতরাং এই পাতের দুই প্রান্তের বিভবও কিন্তু, দুই পাশের বিভব পার্থক্য কিন্তু ডেল ভি বিভব।
তাহলে কি হবে, এই পাত থেকে আস্তে আস্তে চার্জ গিয়ে ইলেকট্রন গিয়ে এই পাতে জমা হবে। কেন? এই পজিটিভ, সে কী করবে, এই পাতের ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে, টেনে নিয়ে সেই ইলেকট্রনগুলোকে এখানে জমা করবে। তাহলে দেখো এই পাশ থেকে যতগুলো ইলেকট্রন চলে আসবে ততগুলো ইলেকট্রন এই পাশে জমা হবে। তাহলে এই পাশে যদি ঋণাত্মক চার্জ 10টা ইলেকট্রন থাকে, তাহলে এই পাশে 10টা পজিটিভ চার্জ থাকবে, ইলেকট্রনের চার্জের সম পরিমাণ পজিটিভ চার্জ থাকবে। তাহলে এইভাবে এটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ হবে। এবার বলো, তোমাদের আমি চার্জ ঘনত্ব শিখাইছিলাম না? চার্জ ঘনত্ব মনে পড়ে? চার্জ ঘনত্ব হচ্ছে সিগমা, এখানে লিখি চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব হচ্ছে সিগমা। সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। সূত্রটা মাথায় রাখতে হবে কিন্তু, কিউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই ই না, এ। উজ্জ্বল হোসেন বলছো কিউ ডিভাইডেড বাই ই, না কিউ ডিভাইডেড বাই ই না, কিউ ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ, এগুলো হচ্ছে পাতলা পরিবাহী পাত। তাহলে এদের চার্জ ঘনত্ব হচ্ছে সারফেস চার্জ ঘনত্ব। ঠিক আছে, সারফেস চার্জ ডেন্সিটি। এবার আসো দেখো, এটা পজিটিভ চার্জের পাত, এটা নেগেটিভ চার্জের পাত, তাহলে মাঝখানে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সুষম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবং গত দিন আমি তোমাদের কিন্তু এই এই দুই পাতের মাঝখানে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, তড়িৎ প্রাবল্য ই কত, সেটা কিন্তু বের করা শিখাইছি। কি শিখাইছি না বলো তো? বলো, এই পাতের চার্জ ঘনত্ব সিগমা, তাহলে তার জন্য এই পয়েন্টে এটা যদি পজিটিভ চার্জ রাখি তাহলে এদিকে বিকর্ষণ করবে আর নেগেটিভ চার্জ আকর্ষণ করবে। তাহলে দুটো একই দিকে, ইয়নও যেদিকে ইটুও সেই দিকে, তাই না? ইয়নও যেদিকে ইটুও সেই দিকে। তাহলে ইয়ন যেদিকে ইটু যদি সেই দিকে হয়, তাহলে সিগমা ডিভাইডেড বাই, দেখো গত ক্লাসে করছি 2 এপসাইলন নট সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে এই দুইটা যোগ করলে কি হবে, এই দুইটা যোগ করলে হবে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে, এগুলো কিন্তু লাগবে। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে চার্জ ঘনত্ব, এটা কিন্তু লাগবে সমান্তরাল পাত ধারকের জন্য। এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু এই সূত্রগুলো দরকার। এবার আসো আমরা ধারকত্ব বের করতে চাই। আচ্ছা বলো, এই দুই পাতের বিভব পার্থক্য ডেল ভি না? এই যে ডেল ভি মানে ভি, দুই পাতের বিভব পার্থক্য। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, আর এই পাত থেকে এই পাতের দূরত্ব হচ্ছে ডি। তাহলে বিভব পার্থক্য আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়াল টু ই ইন্টু দূরত্ব ডি। মানে কাজ সমান সমান বল গুণ সরণ যেমন হয়, ঠিক তেমনি বিভব মানে একক ধনাত্মক চার্জের জন্য কাজ, প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর বল প্রাবল্য, আর ডি হচ্ছে সরণ। তো এখানে একটা মাইনাস আছে, তো আপাতত আমরা মাইনাস দিব না, মানের বিবেচনায় লিখতেছি। তাহলে মানের বিবেচনায় লিখলে ভি ইকুয়াল টু ইডি, খুবই বহুল ব্যবহৃত সূত্র, এটা আমাদের লাগে কিন্তু। হ্যাঁ, এবার আসো তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ডেল ভি বা ভি। তাহলে দেখো কেউ লিখবা না নিচে ডেল ভি বা ভি, তো ভি ইকুয়াল টু ইডি, এই যে ভি ইকুয়াল টু ইডি, তাহলে লিখলাম ভি ইকুয়াল টু ইডি লিখলাম। আর উপরে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে কিউ, উপরে থাকলো কিউ। এবার কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, দেখো কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, সিগমা ইন্টু এ। এবার সিগমা এ নিচে ই আছে, ই মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ডি। তাহলে সিগমা সিগমা কাটাকাটি, এপসাইলন নট উপরে চলে গেল। তাহলে অর্থাৎ সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। আর এদের মাঝখানে যদি কোনো ডাইইলেকট্রিক মাধ্যম থাকে, পরাবৈদ্যুতিক মাধ্যম, ওইখানে যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, মাঝখানে যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে, তাহলে সেই পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য সি ইকুয়াল টু এ এপসাইলন নট কে। তখন এই এপসাইলন নটের জায়গায় হবে এপসাইলন, আর আমরা কি জানি এপসাইলন মানে এপসাইলন নট কে। তাহলে তখন এখানে বসাবো এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি, সি ইকুয়াল টু এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। এই হচ্ছে সূত্র। ঠিক আছে, কি ক্লিয়ার? এসএসটা বুঝি নাই, কোন এসএস? দেখো এগুলো আমি জাস্ট সূত্র, এই সূত্রগুলো জাস্ট মনে করালাম। তোমার কিন্তু ম্যাথ করতে গেলে সূত্রগুলো লাগবে, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে সূত্র। যাদের মনে করো একাডেমিতে ওইভাবে পড়া নাই, এখন থিওরি বা ডেরিভেশন লাগবে না, তুমি খালি সূত্রগুলো লিখে দিলাম, মুখস্থ করবা যে বক্সগুলো। ঠিক আছে, এইটা আমাদের জানা, এইটা জানা, তাহলে নতুন সূত্র শিখলাম এই দুইটা। ঠিক আছে, ভাইয়া এইটা কেন হয়, এটা গত ক্লাসে দেখো, গত ক্লাসে করাইছিলাম, এটা তো গত ক্লাসে করাইছিলাম। কি গত ক্লাস করছো?
গাউসের সূত্রের প্রয়োগ যখন পড়ালাম তখন কি করলাম বলো তো? গত ক্লাসে গাউসের সূত্রের প্রয়োগ যখন পড়লাম তখন কি শিখছি দেখি। এই যে এই যে এই যে এখানে কি শিখলাম এটা বলো, মনে পড়ে? এই যে দুইটা পাত যাদের চার্জ ঘনত্ব, এটা সিগমা, এটা মাইনাস সিগমা, তাহলে মাঝখানের কোনো পয়েন্টে প্রাবল্য, বাইরে প্রাবল্য, বাইরে প্রাবল্য, এই পয়েন্টে আর এই পয়েন্টে প্রাবল্য ছিল 0, আর এই পয়েন্টে প্রাবল্য ছিল এই যে সিগমা ডিভাইডেড বাই এপসিলন নট। এটা গত ক্লাসে পড়া। তাহলে এখানে সমান্তরাল পাত ধারকের মাঝখানেও তো দুইটা পাত, একই তো কথা। কি বুঝছো? ক্লাসগুলো সিরিয়ালি করতে হবে, 1 নম্বর ক্লাস করে 3 নম্বর করা যাবে না, 2 নম্বর করে তারপর আসতে হবে। এবার আসো ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। ধারকের সঞ্চিত শক্তি ইউ, ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, খুবই বহুল ব্যবহৃত সূত্র। এবার সি ইকুয়াল টু ভাই কিউ ডিভাইডেড বাই ভি না, ঠিক আছে? সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে তুমি এইখানে ইউ সমান সমান হাফ সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, ভি স্কোয়ার বসাও। তাহলে দেখো ইউ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার ভি, তাহলে হাফ কিউ ভি। তাহলে সি আর ভি দিয়ে একটা সূত্র পাইলাম, কিউ আর ভি দিয়ে একটা সূত্র পাইলাম। এবার কিউ আর সি দিয়ে তাহলে ভিকে তাড়াইতে হবে, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এইখান থেকে আসো ইউ হাফ কিউ ভি, হাফ কিউ ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। তাহলে অতএব ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। তিনটাকে একসাথে লিখতে চাই, তাহলে তিনটাকে যদি একসাথে লিখি তাহলে হাফ সিবি স্কোয়ার, হাফ কিউ ভি আর হাফ কিউ স্কোয়ার বাই সি। এই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। কি ক্লিয়ার? তিনটাই মাথায় রাখতে হবে, কখন কোনটা লাগে বলা যায় না, সো তিনটাই মাথায় রাখতে হবে। কিন্তু সবচেয়ে বেশি লাগে হচ্ছে এইটা, সবচেয়ে বেশি লাগবে এইটা, হাফ সিবি স্কোয়ার। ঠিক আছে, হাফ সিবি স্কোয়ার, কিউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, এটা সবচেয়ে বেশি লাগবে। ভাই কোশ্চেন ব্যাংক সলভ করার আগে কি বই পড়ে নিব? আমার একাডেমিতে গ্যাপ নাই, টাইম ম্যানেজ করতে পারছি না। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করার আগে আমার ক্লাসগুলো দেখে কোশ্চেন ব্যাংকে চলে যাবা ডাইরেক্ট, তোমার কোনো কোশ্চেন ব্যাংকের কোনো ম্যাথে আটকাবে না। ঠিক আছে, বই পড়ার আর দরকার নাই। যদি লেকচার কন্টেন্ট ঠিকঠাকভাবে ফলো করতে পারো তাহলে বই না পড়েও তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, বুঝলা? এবার আসো ধারকের সমবায়। রোধের যেমন সমবায় হয় ধারকের ঠিক তেমনি সমবায় হয়। তাহলে ধারকের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, ধারকের শ্রেণী সমবায়। দেখো ধারক, এই যেগুলো হচ্ছে ধারক, তাদেরকে শ্রেণীতে সংযুক্ত করব। C1 C2 C3, ঠিক আছে? C1 C2 C3। তাহলে ধারক সি, এদেরকে শ্রেণী সমবায় করলে C1 ইনভার্স, C2 ইনভার্স, C3 ইনভার্স, টোটালটার ইনভার্স। এটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, CS, ধারকের শ্রেণী সমবায়, বুঝলা? আর সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? যোগ হয়ে যাবে, জাস্ট রোধের উল্টাটা। রোধে যা হয় এখানে হবে তার ঠিক উল্টা ঘটনাটা। তাহলে সমান্তরালে 1 2 3 এদেরকে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে, C1 C2 C3। তাহলে CP ইকুয়াল টু C1 ইনভার্স, C2 ইনভার্স, C3 ইনভার্স, নাকি না? এটা হবে যোগফল C1 প্লাস C2 প্লাস C3, ইনভার্স হবে রোধের ক্ষেত্রে। এই হচ্ছে সূত্রটা। কি বুঝলা? ক্লিয়ার? ঠিক আছে, এখানে 1/CS হবে না, আমি একবার ইনভার্স দিচ্ছি, এই দেখো, এই পাগল, এই দেখো। ঠিক আছে, তাহলে এখানে 1/CS হবে না। যদি আমি এভাবে লিখতাম 1/CS, তাহলে লিখতাম 1/C1 1/C2 1/C3, বুঝলাম? ওকে, তাহলে এই হচ্ছে দুটো জিনিস। এবার শর্টকাটে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, তুমি বলো তো কয়টা জিনিসের সমবায় শিখছো বলো তো? এই যে এই পর্যন্ত কয়টা জিনিসের সমবায় শিখছো? 3টা, স্প্রিংয়ের, রোধের আর ধারকের, 3টা। ঠিক আছে, তাহলে তুমি মাথায় রাখবা ধারক আর স্প্রিং একই, ধারক ও স্প্রিংয়ের সমবায়ের সূত্র একই। স্প্রিংয়ের সমবায়, স্প্রিং কনস্ট্যান্ট যদি হইতো, স্প্রিং কনস্ট্যান্টের স্প্রিংয়ের সমবায় হইতো, তাহলে শ্রেণীতে হইতো
কে এস ইকুয়াল টু K1 ইনভার্স K2 ইনভার্স K3 ইনভার্স টোটালটার ইনভার্স শ্রেণীতে, আর সমান্তরালে যোগ হয়ে যেত। তাহলে ধারক ও স্প্রিংয়ের সমবায় একই, ধারক ও স্প্রিং একই, আর রোধ আলাদা, ঠিক আছে। তাহলে ধারক ও স্প্রিং এই দুইটা একই হবে, আর এরা হবে রোধের উল্টো। নর্মালি রোধেরটা আমাদের সবচেয়ে বেশি ভালো মাথায় থাকে, কারণ আমরা ছোটোবেলা থেকে 9-10 থেকে রোধেরটা পড়ে আসছি, সো রোধেরটা আমাদের মাথায় গেঁথে থাকে। এই কারণে তুমি ভাববা আচ্ছা ঠিক আছে, রোধের সূত্র কিন্তু ধারক আর স্প্রিংয়ে হবে উল্টো, রোধের সূত্রের জাস্ট উল্টাটা হবে। কি ক্লিয়ার? ওকে। তামিম বলছে কেন উল্টা? আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কেন উল্টা? কেন উল্টা এটা জানতে গেলে তোমার আবার একাডেমিতে ভর্তি হইতে হবে, বুঝছো? কেন উল্টা এটা জানতে গেলে, ডেরিভেশন দেখতে গেলে তোমার আবার যে একাডেমিতে ভর্তি হইতে হবে। বলো ওকে। এখন তুমি ডেরিভেশন করবা, বলো কিভাবে সূত্র আসলে ডেরিভেশন করবা? না, তুমি সূত্রটা জানবা আর ধামাধাম ম্যাথ সলভ করবা। কি ক্লিয়ার? তাহলে এবার আসো, মোটামুটি এই ছিল হচ্ছে ধারকের সূত্র। তাহলে আমরা কি দেখলাম? ধারকের শ্রেণী সমবায় দেখলাম, সমান্তরাল সমবায় দেখলাম, ধারকের সমবায় দেখলাম, ধারকের সঞ্চিত শক্তি দেখলাম, সমান্তরাল পাত ধারকের সূত্রগুলো দেখলাম, আর গোলাকার পরিবাহী ধারকের সূত্রগুলো দেখলাম। এই হচ্ছে ধারকের যাবতীয় সূত্র। এই সূত্রগুলো সুন্দর করে মাথায় রাখবা। এইবার আসো আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। কি ক্লিয়ার? তাহলে আসো, প্রথম কোশ্চেনটা হচ্ছে, বলা হচ্ছে 27টি চার্জিত পানির ফোঁটাকে, 27টি চার্জিত পানির ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। একত্রিত করে বড় একটি ফোঁটায় পরিণত করা হলো। ফোঁটায় পরিণত করা হলো। বড় ফোঁটার ধারকত্ব ও বিভব, বড় ফোঁটার ধারকত্ব ও বিভব কত গুণ হবে, মানে ছোট ফোঁটার ধারকত্ব ও বিভবের কত গুণ হবে। ওকে। তো আমাদের মনে করো অপশন টপশন দেওয়া থাকবে, আমরা সুন্দর করে হিসাব নিকাশ করে ঠিকঠাক অপশন যেটা সেটা পূরণ করে ফেলবো। তাহলে আঁকো। কি বলছে? 27টি চার্জিত পানির ফোঁটা। কয়টা? 27টা। আঁকে ফেলো 27টা পরপর। ঠিক আছে, যে ভাই 27টা আঁকতে হবে, হ্যাঁ আঁকতে হবে, 27টা আঁকতে হবে। ডট 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 কয়টা? 27টা। এই যে আঁকা হয়ে গেছে 27টা। তাহলে 27টি এরকম পানির ফোঁটা একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করা হয়েছে। চার্জিত পানির ফোঁটা, তো ধরো এতে চার্জ ছিল কিউ, এতে চার্জ ছিল কিউ, এতে চার্জ ছিল কিউ, ঠিক আছে। এই সবগুলো একত্রিত করে এখানে যে চার্জটা, টোটাল যে চার্জটা, বলো কত হবে? 27 কিউ। 27 কিউ, এটা হচ্ছে এই বড় ফোঁটার চার্জ। এবার বলো তো, বড় ফোঁটা আর ছোট ফোঁটার মধ্যে কিসের পার্থক্য আছে? ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে আমি যে একটা বড় ফোঁটায় পরিণত করলাম, চেঞ্জটা কোথায়? কিসের চেঞ্জ হয়েছে? আয়তনের চেঞ্জ হয়েছে, ব্যাসার্ধের চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে মূল চেঞ্জটা ব্যাসার্ধের হয়েছে। এই যে ছোট ফোঁটা, তার রেডিয়াস ছিল ছোট হাতের আর। ছোট ফোঁটা, প্রত্যেকটা ছোট ফোঁটার রেডিয়াস ছিল ছোট হাতের আর। আর এগুলোকে একত্রিত করে যে বড় ফোঁটা পাওয়া গেল, তার রেডিয়াস বড় হাতের আর। তো আমাদের দেখতে হবে ছোট হাতের আর এবং এই বড় হাতের আর এর মধ্যে সম্পর্কটা কি, এটা দেখতে হবে। তুমি যদি ছোট হাতের আর এবং বড় হাতের আর এর মধ্যে সম্পর্ক জানো, তাহলে বিভব কত গুণ হবে, ধারকত্ব কত গুণ হবে, এগুলা বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমাদের কি করতে হবে? বড় আর এবং ছোট আরের সম্পর্ক জানতে হবে। তো কিভাবে জানবো? দেখো, ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে তো বড় ফোঁটা পাওয়া গেছে। তাহলে ছোট ফোঁটাগুলার আয়তন সমান সমান বড় ফোঁটার আয়তন। তাহলে ছোট ফোঁটা কয়টা? 4/3 পাই আর কিউব। এরকম কয়টা? এরকম 27টা। এরকম 27টা। এটা সমান সমান বড় ফোঁটার আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। বড় ফোঁটা কয়টা? একটা, সেইটা। এবার 4/3 পাই আর 4/3 পাই ভাই কাটাকাটি। তাহলে অতএব বড় আর, ব্যাসার্ধ আর, এটা হচ্ছে 27-এর রুট কিউব। তো 27-এর রুট কিউব করলে 3, 3 গুণ 3 গুণ 3 27। তাহলে 3 ইন্টু ছোট হাতের আর। তোমার যদি এই ম্যাথ দেয়, তাহলে তোমার এখানে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা একটা ঘন, মানে রুট কিউব করা যায় এরকম একটা সংখ্যা দিবে। যেমন মনে করো 125 দিতে পারে, তারপরে এই যে 27 দিতে পারে। তাহলে এইগুলো আর কি করা যায়? ঘন করা সহজ হয়। ঠিক আছে। তাহলে আসো এবার আর ইকুয়াল টু 3r, এই যে সম্পর্কটা আমি পেয়ে গেলাম, এটাই আমাদের মূল দরকার ছিল। এবার কেউ লিখবে না, দেখো বোর্ডে থাকো। ছোট ফোঁটার ধারকত্ব, ছোট ফোঁটার ধারকত্ব C1 বললাম প্রত্যেকটা ফোঁটার। তাহলে ধারকত্বের সূত্র কি? C ইকুয়াল টু গোলাকার পরিবাহী। তাহলে গোলাকার পরিবাহীর কী হবে? 4 পাই এপসাইলন নট আর। এটা বড় ফোঁটার ক্ষেত্রে C2। তাহলে এটা হবে 4 পাই এপসাইলন নট বড় আর
এবার 4πε0 বড় হাতের আর, তো সেই বড় হাতের আর হচ্ছে ছোট হাতের আর এর 3 গুণ, তাহলে 3r। তো 3টাকে সামনে নিয়ে নাও, সামনে নিয়ে নিলে 4πε0r। এই যে 4πε0r এটা কি c1, তো তাহলে 4πε0r এটা হচ্ছে c1, তাহলে 3c1। ওকে, 3c1 বলো কত গুণ? ছোট ফোঁটা ধারকত্বের কত গুণ? 3 গুণ, 3 গুণ। ঠিক আছে, এবার বের করতে হবে বিভব কত গুণ। ধারকত্ব বের করে ফেলছো, বিভব বের করার কোনো ব্যাপারই না, তুমি ধারকত্ব থেকেই বিভব বের করতে পারো। কিভাবে? বিভব লাগবে তো c = q/v, তাহলে v = q/c, v = q/c, তাহলে ছোট ফোঁটার জন্য v1, তাহলে q/c1 ছোট ফোঁটার জন্য, ছোট ফোঁটার v1 q/c1। এবার আসো বড় ফোঁটার, তাহলে বড় ফোঁটারটা আমি বললাম v2, তাহলে তার q/c2 কেউ লিখবা না, এবার তার q, বড় ফোঁটার q, বড় ফোঁটার q কত ভাই? 27টা q, তাহলে 27 q/c2, তাহলে 27, দেখো 27 q/c2, দ্যাট মিনস 3c1, c2 দ্যাট মিনস 3c1, তাহলে 3c1। এইবার q/c1 এটা চেনা চেনা লাগে, লাগে বলো, এটা চেনা চেনা লাগে। q/c1 দ্যাট ইজ v1, এই দেখো q/c1 হচ্ছে v1, তাহলে এইটা যদি v1 হয় তাহলে 27/3, 27/3 কত? 27/3 9, তাহলে 9 q/c1 দ্যাট ইজ v1, তাহলে এটা কত গুণ হবে? 9 গুণ। এটা কত গুণ হবে? 9 গুণ। কি ক্লিয়ার? তাহলে এইভাবে ম্যাথটা করতে হবে, এটা হচ্ছে মূল নিয়ম, মূল সিস্টেম হচ্ছে এইটা। এবার বলো শর্টকাট কি দেখতে মন চায়? শর্টকাট এটা খুবই আসে, ঠিক আছে? তো এমসিকিউতে আসলে শর্টকাট করে দিবা, রিটেনে আসলে ধরো এইভাবে করলা, হ্যাঁ 2.5 মার্কের প্রশ্ন যদি আসে, রিটেন কোশ্চেন যদি আসে তাহলে এইভাবে করে দিলা, কিন্তু যদি এমসিকিউতে আসে এত কিছু করা লাগবে না, সহজে উত্তর বের করা যাবে। কীভাবে? দেখো খুব ভালো করে খেয়াল করো, ধারকত্ব হবে, ধারকত্ব, এই ধারকত্ব হবে রুট কিউব n এত গুণ, আর বিভব হবে √n গুণ। n হচ্ছে ফোঁটার সংখ্যা, এবার মিলাও, ফোঁটা কয়টা? 27টা, তাহলে তো রুট কিউব করো, রুট কিউব করলে কত? 3, তাহলে ধারকত্ব 3 গুণ, শেষ। বিভব রুট মানে রুট গুণ, রুট কিউব না, জাস্ট রুট, তাহলে রুট করো n কে, তাহলে n কত? n হচ্ছে কত? 27, তাহলে 27-এর সরি, এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে n⁻⁴ আর এটা হচ্ছে n⁻2/3, এটা 2/3, সরি, এটা n⁻⁴ মানে রুট কিউব, আর এটা n⁻2/3, ঠিক আছে, n⁻2/3, অর্থাৎ তুমি রুট কিউব করবা, ঠিক আছে, রুট কিউব করার পরে বর্গ করে দিবা, তাহলে রুট কিউব করলে কত হয়? n এর রুট কিউব করো, মানে n হচ্ছে 27, তাহলে 27-এর রুট কিউব করলে কত? 3, তারপরে 3-এর বর্গ করে দিবা, 3-এর আবার বর্গ করে দিবা, তাহলে 3-এর বর্গ করলে কত? 9, তাহলে n⁻⁴ এত গুণ হচ্ছে ধারকত্ব, আর n⁻2/3 এত গুণ হচ্ছে বিভব। তাহলে তুমি এতটুকু জেনে রাখলে ম্যাথ শেষ। কি ক্লিয়ার? অনেকে এই যে 2/3 এই হিসাবটা করতে পারে না, দেখো এই হিসাবটা খুবই সহজ, 27 তার 2/3, তাহলে তুমি কি করবা? আগে 1/3 করে নিবা, আগে এইভাবে 1/3 করে নিবা, 1/3 করে নিবা, দেন তারপরে হচ্ছে স্কোয়ার করবা, তাহলে 1/3 করে নিলে 27-এর পাওয়ার 1/3, রুট কিউব করলে 3, তাহলে তার স্কোয়ার 9, এটা কি ক্লিয়ার? ঘন করে বর্গ, হ্যাঁ ঘনমূল করে বর্গ, ঘন করে না, ঘনমূল করে বর্গ। ওকে ডান, তাহলে পারলাম আমরা, তাই তো? এবার আসো, দেখো বলা হচ্ছে দুটি ধারকের শ্রেণীতুল্য 2 ফ্যারাড ও সমান্তরাল তুল্য 9 ফ্যারাড, তাহলে ধারকদ্বয়ের মান কত কত? দুটি ধারকের শ্রেণী তুল্য হচ্ছে 2 ফ্যারাড ও সমান্তরাল তুল্য হচ্ছে 9 ফ্যারাড, তাহলে ধারকদ্বয়ের মান কত কত এটা আমাদের বের করতে হবে, ধারকদ্বয়ের মান কত কত। ওকে, তাহলে দেখো দুইটা ধারকের শ্রেণী তুল্য, শ্রেণীতে আছে C1 C2,
তাহলে শ্রেণীতে থাকলে তাদের তুল্য হচ্ছে 2 ফ্যারাড। একটা জিনিস তোমার শিখাই দিই, দেখো সিএস এটা ইকুয়াল টু সি ওয়ান ইনভার্স সি টু ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে ভাই এটা 1/C1 প্লাস 1/C2 এর আবার ইনভার্স। তাহলে তুমি যদি হিসাব করো C1 C2 উপরে C1 প্লাস C2 তার ইনভার্স, তাহলে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। রোধের ক্ষেত্রে রোধ যদি সমান্তরালে থাকে আরপি, রোধের ক্ষেত্রে একইভাবে হিসাব করে কি আসে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, বুঝছো? তাহলে একটা শর্টকাট কথা হচ্ছে কি, দুটো ধারক যদি শ্রেণীতে বা দুটো রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য বের করার একটা শর্টকাট মেথড তোমার বলে দিই। উপরে দুটোর গুণফল নিচে দুটোর যোগফল, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, যদি দুইটা থাকে দুইটা, ঠিক আছে, দুইটা যদি থাকে তাহলে উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। তাহলে এইখানে এই যে শ্রেণীতে আছে, তাহলে সিএস এটা ইকুয়াল টু C1 ইনভার্স C2 ইনভার্স টোটালটার ইনভার্স। তো সিএস এর মান 2, তাহলে তুল্য 2, এটা হবে উপরে দুইটার গুণফল, একবারে লিখে দিলাম, অত হিসাব করতে চাচ্ছি না, আর নিচে দুটোর যোগফল। ওকে, এবার আসো বলছে সমান্তরাল তুল্য। তো সমান্তরালে যদি এরা থাকে, সমান্তরালে এটা C1 এটা C2, তাহলে সমান্তরালে এদের তুল্য 9, তার মানে যোগফল, তাহলে C1 প্লাস C2 এটা ইকুয়াল টু হচ্ছে 9, ঠিক আছে, এটার 1 নং সমীকরণ বললাম। এবার এই C1 প্লাস C2 এর মানটা এখানে বসাই, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল C1 C2, C1 প্লাস C2 দ্যাট ইজ 9, তাহলে অতএব C1 C2 9 দুগুণে 18। এইবার বলো ম্যাথটা কে পারবে না, এটা 2 নম্বর সমীকরণ। দুটো সংখ্যার গুণফল 18, দুটো সংখ্যার যোগফল 9, গুণফল 18 যোগফল 9, গুণফল 18 যোগফল 9, 3 6, 3 আর 6 যোগফল 9, 3 আর 6 গুণফল 18, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। এবার কি করে বের করবা, তুমি এখান থেকে মান নিয়ে C1 বা C2 এর মান নিয়ে এখানে বসাবা, ঠিক আছে, এখানে বসাও, 1 নং থেকে আমরা পাই, তাহলে এখান থেকে বসাও তো C1 সমান সমান 18/C2, এই যে C1 এর জায়গায় বসাচ্ছে 18/C2, 18/C2 প্লাস C2 ইকুয়াল টু 9, তাহলে নিচে লসাগু করলে C2 18 প্লাস C2, 18 প্লাস C2 স্কোয়ার 9, তাহলে 9C2, তাহলে C2 স্কোয়ার, দেখো C2 স্কোয়ার মাইনাস 9C2 প্লাস 18 ইকুয়াল টু 0, তাহলে 3 6 18, C2 স্কোয়ার মাইনাস 6C2 মাইনাস 3C2 প্লাস 18 এটা ইকুয়াল টু 0, তাহলে C2 কমন নিলাম, C2 মাইনাস 6, 3 কমন নিলাম, C2 মাইনাস 6, তাহলে যে C2 ইকুয়াল টু 3 আর 6, তাহলে C2 ইকুয়াল টু যদি 3 6 হয়, C2 যদি 3 হয় তাহলে C1 হবে 6, আর C2 যদি 6 হয় তাহলে C1 হবে 3, কি ক্লিয়ার? অর্থাৎ একটা যদি 3 হয় আর একটা হবে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 3 ফ্যারাড আর 6 ফ্যারাড, এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে রিটেন প্রসেস। ওকে, ঠিক আছে, যদি তোমার এমসিকিউতে আসে এগুলো করবা তুমি, জীবনেও না। এমসিকিউতে অপশন থাকবে না, এমসিকিউ অপশন থাকবে কিনা, অপশনগুলো দেখবা, দেখো কি বলছে, সমান্তরাল তুল্য 9, এমসিকিউতে যতগুলো অপশন থাকবে যোগ করে দেখবা 9 কোনটা হয়। তো টিচার মনে করো অপশন দিছে এরকম 4 ফ্যারাড আর 5 ফ্যারাড, তুমি যে দেখলা যোগ করে 9, তারপরে অপশন দিছে এরকম যে 2 ফ্যারাড আর 7 ফ্যারাড, যোগ করে দেখতেছো 9, অপশন দিল ধরো এরকম যে 4.5 ফ্যারাড আর 4.5 ফ্যারাড, যোগ করে দেখতেছো 9, অপশন দিল এরকম 3 ফ্যারাড আর 6 ফ্যারাড, যোগ করে দেখতেছো 9, তাহলে কী হবে, অপশন টেস্ট করতে গিয়ে তো ধরা খেয়ে গেলা। তাহলে শুধু এই দুটো যোগ করে যে 9 এটা দেখে কিন্তু হবে না, যদি টিচার চালাক হয় তাহলে কিন্তু অপশনগুলো এইভাবে দিবে। তারপর তুমি কি করবা, পরেরটা মিলাবা, যে শ্রেণী তুল্য 2, তাহলে উপরে দুটোর গুণফল নিচে দুটোর যোগফল, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, 3 6 18 ডিভাইডেড বাই 3 আর 6 যোগ করে 9, তাহলে 18/9 2, এই যে মিলে গেছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার, শেষ। কি ক্লিয়ার? বুঝতে পারছো? ডিউতে এই যে গতবারের আগের বার একটা কোশ্চেন আসছিল, একটি সমান্তরাল পাতধারককে একটি সমান্তরাল পাতধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো, চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এবার পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্ধেক করলে সঞ্চিত শক্তি কত গুণ হবে?
অর্ধেক করলে সঞ্চিত শক্তি কত গুণ হবে, সঞ্চিত শক্তি কত গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, খুবই সুন্দর একটা কোশ্চেন। একটা সমান্তরাল পাত ধারক, দেখো আমি দুইটা দাগ দিয়ে এই সমান্তরাল দুইটা পাতকে আঁকতেছি। এই যে দুইটা সমান্তরাল পাত, এই দুইটা সমান্তরাল পাতকে চার্জিত করা হয়েছে, এই যে একটা ব্যাটারি দিয়ে চার্জিত করা হয়েছে। তো ব্যাটারি দিয়ে চার্জিত করার পর ব্যাটারিটা খুলে ফেলা হলো। যতক্ষণ ব্যাটারি ছিল ততক্ষণ কি ঘটছে জানো? ব্যাটারি কি করছে, ওই যে তোমাকে সমান্তরাল পাত ধারকের একটু আগে কনসেপ্ট বা থিওরি বোঝানোর সময় তোমাকে কিন্তু বুঝাইছি যে ব্যাটারি কি করছে। ব্যাটারি কি করতেছে, এই পাত থেকে ইলেকট্রন টেনে টেনে এই পাতে জমা করতেছে, তাই না? কেন কেন জমা করবে? এই পাতটা নিউট্রাল, এই পাতটাও নিউট্রাল আছে, দুটো পাতই নিউট্রাল আছে। তাহলে এই পাতে ইলেকট্রনও আছে, প্রোটনও আছে আর কি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভ কি করবে, এই পজিটিভ টার্মিনালটা কি করবে, এই পাতের যে ইলেকট্রনগুলো আছে না, সেই ইলেকট্রনকে ধরে এভাবে টান দিবে, টান দিয়ে নিয়ে ইলেকট্রনগুলো এই পাশে নিয়ে জমা করবে। তাহলে এই পাশে যদি প্লাস কিউ চার্জ জমা হয়, তাহলে এই পাশে মাইনাস কিউ চার্জ জমা হবে। এভাবে যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ একটু 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 করে এই পাশ থেকে ইলেকট্রন এসে এই পাতে জমা হবে, চার্জ জমা হবে, এই পাশে এসে ইলেকট্রন জমা হবে, মানে এই পাত থেকে এই পাতে চার্জ জমা হবে। যতক্ষণ ব্যাটারি থাকবে, যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ চার্জ জমা হবে। ব্যাটারি খুলে ফেলছি, তাহলে এটা হচ্ছে ব্যাটারি খোলার আগে। তাহলে ব্যাটারি খোলার আগে এই ধারকের যে সঞ্চিত শক্তি সি, এই সি ইকুয়াল টু দেখো হাফ, মানে সূত্র তো অনেক আছে, হাফ সিবি স্কোয়ার, তারপরে হাফ কিউ স্কোয়ার বাই সি, তারপরে হাফ কিউবি, অনেকগুলো সূত্র আছে। ঠিক আছে, তাহলে এই যে থাকুক সূত্রটা, এখানে থাকুক, লিখে রাখি। এবার কি করলাম, ব্যাটারিটাকে খুলে ফেলে দিলাম। তাহলে ব্যাটারিটাকে খুলে ফেলে দিলে, ব্যাটারিটাকে খুলে ফেলে দিয়ে পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হয়েছে। ব্যাটারিটা খুলে ফেলে দিয়ে পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হয়েছে, পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হয়েছে। আগে দূরত্ব ছিল ডি, এখন দূরত্ব হয়েছে অর্ধেক, অর্থাৎ d/2 দূরত্ব অর্ধেক করা হয়েছে পাতদ্বয়ের দূরত্ব ব্যাটারি খুলে ফেলার পরে। তাহলে ব্যাটারি নেই কিন্তু আর, এই যে ব্যাটারি কিন্তু এখানে নাই। তাহলে এইবার বলো, ব্যাটারি যেহেতু নাই, তাহলে ব্যাটারি যখন ছিল তখন এই পাশে প্লাস কিউ, এই পাশে মাইনাস কিউ জমা হয়েছে। তাহলে চার্জ কি চেঞ্জ হবে? এই পাশে তো প্লাস কিউ থাকবে, এই পাশে মাইনাস কিউ থাকবে। বলো দুই পাতের মধ্যে চার্জের কি কোনো চেঞ্জ হবে? বলো তো। না, চার্জের কোনো চেঞ্জ হবে না, বাট বিভব কিন্তু চেঞ্জ হবে। কেমনে বিভব চেঞ্জ হবে? বিভব ভি ইকুয়াল টু ইডি। বিভব ভি ইকুয়াল টু কি? ইডি, মনে পড়ে তো? ই হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো ই তো ফিক্সড রাখা আছে, ডিটা কি করছো তুমি? আগের চেয়ে অর্ধেক করে ফেলছো, ডিটা আগের চেয়ে অর্ধেক করে ফেলছো, তাহলে বিভবটা চেঞ্জ হয়ে যাবে। ডি যদি আগের চেয়ে অর্ধেক করে ফেলো তাহলে বিভবটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না কে? কে চেঞ্জ হবে না? ইয়েস, ভি চেঞ্জ হবে। তাহলে কে চেঞ্জ হবে না? কে চেঞ্জ হবে না? কিউ চেঞ্জ হবে না। ইয়েস, কিউ চেঞ্জ হবে না, কারণ ব্যাটারি খুলে ফেলা হয়েছে। তাহলে এই পাত থেকে ইলেকট্রন তো আর এই পাতে জমা হবে না, তাহলে কিউ থাকবে ফিক্সড। ঠিক আছে, কিউ থাকবে ফিক্সড। তাহলে এই সূত্রে কিউ যেখানে ফিক্সড আছে এরকম সূত্র আমার লাগবে। তাহলে হাফ সিভি স্কোয়ার, এই সূত্রটা আমি নিব না, এই সূত্রটা নিয়ে আলোচনা করব না, কারণ ভি ফিক্সড নাই, ভি ফিক্সড নাই। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে আমাদের এই দুইটা সূত্র, কিউ ফিক্সড। এবার বলো, কিউ এর সাথে সঞ্চিত শক্তি চাইছে। তাহলে সঞ্চিত শক্তি দেখো, ডি চেঞ্জ হয়ে গেছে, তাহলে ধারকত্ব চেঞ্জ হয়ে গেছে না? ডি চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস ধারকত্ব চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিউ এবং সি এর সম্পর্ক যেটা আছে সেই সূত্রটা আমরা নিব, আমরা এই সূত্রটা নিব, আমরা এটাও নিব না। কি ক্লিয়ার? তাহলে কিউ এবং সি এই সূত্রটা আমরা নিয়ে কাজ করব। কি ক্লিয়ার? তাহলে আসো সি এর মানটা দেখি আগে। সি এর মানটার কি? কিউ তো ফিক্সড, ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা নিব আমরা। যেখানে কিউ স্কোয়ার এটা ফিক্সড, এটা ধ্রুবক আছে, কিউ ফিক্সড আছে। তাহলে সি এর সম্পর্কটা দেখতে হবে যে সি এর কি পরিবর্তন হয়েছে। তাহলে আগে সি ছিল, ধরো আগে সি 1, এটা ছিল এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এখন ভাই সি 2, এটা হচ্ছে এ এপসাইলন নট, ঠিক আছে, নিচে ডি এর জায়গায় d/2। তাহলে 2 উপরে চলে গেল, তাহলে 2 উপরে গিয়ে 2 এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, দ্যাট ইজ C1। তাহলে ধারকত্ব হচ্ছে 2 গুণ, আগের 2 গুণ, ধারকত্ব হচ্ছে আগের 2 গুণ। তাহলে সি যদি দ্বিগুণ হয় ইউ হয়ে যাবে অর্ধেক। বুঝো? সি যদি দ্বিগুণ হয় তাহলে ইউ হয়ে যাবে অর্ধেক। কেন? কারণ সি এর সাথে ইউ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, U1 ডিভাইডেড বাই U2, এটা ইকুয়াল টু হবে C2 ডিভাইডেড বাই C1। এইবার দেখো তুমি, C2 হচ্ছে 2C1, আর নিচে এখানে হচ্ছে C1, তাহলে C1 কাটাকাটি গেল, এটা হচ্ছে U1 ডিভাইডেড বাই U2। তাহলে ভাই U2 এটা হবে U1/2, অর্থাৎ অর্ধেক হবে। তাহলে কত গুণ হবে? অর্ধেক হবে, সঞ্চিত শক্তি অর্ধেক হয়ে যাবে। কি তাই তো? বলো তোমাদের ঠিকঠাক আছে?
সঞ্চিত শক্তি কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কথা। ধরো একটু পানি খেয়ে নি। চলো ঠিক আছে, তুমি এটা কিন্তু আরো একটা ভাবে দেখাইতে পারতা। ঠিক আছে, কেউ যদি বলে ভাই আমি এই সূত্র নিয়ে করব, তাহলে হবে কিনা? ঠিক আছে, যে এই সূত্র নিয়ে করব হবে কিনা? হ্যাঁ হবে। কিউ ফিক্স না, ইউ ইকুয়াল টু দেখো হাফ কিউ ভি, কিউ ফিক্সড। ঠিক আছে, কিউ থাকবে ফিক্সড। এবার তুমি দেখো ভি কয় গুণ হলো, ভি আগের বিভবের কয় গুণ হলো, তাহলে ভি ইকুয়াল টু কি? ইডি না? তো ডি হয়ে গেছে কি? অর্ধেক। তাহলে ডি যদি অর্ধেক হয় তাহলে ভিও হবে অর্ধেক, তাহলে ভি যদি অর্ধেক হয় ইউও হবে অর্ধেক। বুঝো? বুঝলা নাকি আরেকবার বলবো? ভি ইকুয়াল টু ইডি কিনা ছিল কিনা বলো? ভি ইকুয়াল টু ইডি। এবার আসো, ডি কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে, তাই না? তাহলে ডি যদি অর্ধেক করা হয় ভিও হবে অর্ধেক, কারণ ভি এর সাথে ডি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে ডি অর্ধেক করলে ভিও হবে অর্ধেক। এবার ভি যদি অর্ধেক করা হয় ইউও হবে অর্ধেক। তো যে কোনোভাবে উত্তর একই আসে। ঠিক আছে, যে কোনোভাবে করো তোমার উত্তর একই আসবে, কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? তাহলে এভাবেও করতে পারো, ডি হাফ ভিও হাফ, আর ভি যদি হাফ হয় তাহলে ইউও হবে হাফ, তো অর্ধেক। ঠিক আছে, এভাবেও করা যায়। এটাও আর একটা নিয়ম। তাহলে চলো এবার সামনে আগে। এবার বলা হচ্ছে তুল্য ধারকত্ব সি সমান সমান কত হবে? ঠিক আছে, অপশন আছে, তো অপশনগুলো আর লাগবে না আপাতত। তুমি এখন বলো তুল্য ধারকত্ব কত হবে, আমি এঁকে দিচ্ছি। এই যে দুটো পাত, দুটো পাতের মাঝখানে, দুটো পাতের মাঝখানে ভিন্ন ভিন্ন দুইটা ডাইইলেকট্রিক রাখা হয়েছে, ভিন্ন ভিন্ন দুইটা ডাইইলেকট্রিক পদার্থ রাখা হয়েছে। কিভাবে? অর্ধেক করে, একেবারে অর্ধেক অর্ধেক। এই 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 অর্ধেকে যে ডাইইলেকট্রিক রাখা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K1। হ্যাঁ, আর এই পাশে এখানে যে ডাইইলেকট্রিক রাখা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K2। তাহলে এটা হচ্ছে K1, এটা হচ্ছে K1 আর এটা হচ্ছে K2। এটা হচ্ছে K2। তাহলে দুইটা ডাইইলেকট্রিক, দুইটা ভিন্ন ভিন্ন ডাইইলেকট্রিক এভাবে রাখা হয়েছে। বলা হচ্ছে এই টোটাল দূরত্বটা ডি, তার অর্ধেক এইটুকু, অর্ধেক এইটুকু। তাহলে ভাই বাকি অর্ধেক D/2 এইটুকু। আর পাতের ক্ষেত্রফল এই যে পাত, দুই পাশে দুটো পাত আছে, পাতের ক্ষেত্রফল এই। তাহলে এর ধারকত্ব কত হবে? এর ধারকত্ব বের করতে হবে। যদি এমন হইতো পুরোটাই কে পরাবৈদ্যুতিক ধ্রুবক হইতো, তাহলে আমরা সি ইকুয়াল টু লিখতাম এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি, শেষ। যদি পুরোটাই ডাইইলেকট্রিক হইতো, একই ডাইইলেকট্রিক একই মানে, তাহলে সি ইকুয়াল টু এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। এবার আসো, কিন্তু এখানে দুটো ভিন্ন ভিন্ন ডাইইলেকট্রিক রাখা আছে, K1 আর K2 দুটো ভিন্ন ভিন্ন ডাইইলেকট্রিক রাখা আছে। কিভাবে রাখা আছে বলো তো? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য, এই দুই বিন্দু। তাহলে এই দুই বিন্দুতে এই একটা ধারক, এই একটা ধারক, দুটো ধারকের মতো কাজ করতেছে। এখানে কয়টা ধারক? এখানে দুটো, এই একটা, দুটো ধারক, দুটো ধারক এভাবে রাখা আছে। ঠিক আছে, দুটো ধারক এভাবে রাখা আছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দুইটা ধারক, দেখো দুইটা ধারক, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দুটো ধারক, K1 এর জন্য একটা ধারক, K2 এর জন্য একটা ধারক, পাশাপাশি রাখা আছে। তাহলে এটা কেমন সমবায়ে রাখা আছে বলো, দেখে বলো কেমন সমবায়, বলো বলো কি সমবায় রাখা আছে? কি সমবায় তৈরি করতেছে তারা? এই যে এটা হচ্ছে K1 এর জন্য C2, এটা K2 এর জন্য C2, K1 এর জন্য C1। তাহলে এরা পরস্পরের সাথে কি সমবায় আছে? একজন লিখছে প্যারালাল, এই ধরে মাঝ দাও তোরে, এটা শ্রেণী, শ্রেণী সমবায়, পাশাপাশি না, পর 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 পর। তাহলে শ্রেণী সমবায়। তাহলে এখন এই দুটোর ধারকত্ব বের করো, বের করে শ্রেণী তুল্য করো। তাহলে বলো কি হবে? C1 ইকুয়াল টু, আমরা কি জানি, এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। ভালো করে একটু লক্ষ্য রাখো, দেখো কিভাবে লিখবো আমরা। C1 এর জন্য দেখো এইটুকুর জন্য
এইটুকুর জন্য এ কতটুকু আর ডি কতটুকু, ডি এইটুকু, ডি ডি এইটুকু, ডি এইটুকু, ডি এইটুকু, দ্যাট মিনস ডি বাই টু। তাহলে এখানে বসবে ডি বাই টু, বুঝলা? কে এর জায়গায় বসবে কে ওয়ান। এ কি পুরোটা, এ কি পুরোটা, দেখো তো এ পুরোটা কিনা। এই লাল অংশের এ দেখো, গোলাপি অংশের এ দেখো, গোলাপি অংশের এ হচ্ছে পুরোটা, দেখো গোলাপি অংশের এ পুরোটা, ডি অর্ধেক, এ পুরোটা ডি অর্ধেক। না এ বাই টু না, এ বাই টু না, এ পুরোটা। দেখো গোলাপি অংশের ক্ষেত্রে কি এতটুকু, যে এ বাই টু বললা তুমি, গোলাপি অংশের জন্য ক্ষেত্রফল পুরো এতটুকু, দ্যাট ইজ এ। তাহলে ডি হবে ডি বাই টু, বাট এ হবে পুরোটা, তাহলে এ পুরোটাই থাকবে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে টু উপরে নিয়ে টু এ এপসাইলন নট কে ওয়ান ডিভাইডেড বাই ডি। এবার সি টু ইকুয়াল টু এ এপসাইলন নট কে টু ডিভাইডেড বাই ডি বাই টু। এবার এখানে এই কে ওয়ানের জায়গায় হবে কে টু। আচ্ছা ডি বাই টু কিনা আমরা দেখি। তুমি আসো সবুজ অংশের ডি দেখো তো, সবুজ অংশের জন্য ডি দেখো, এইটুকু হচ্ছে সবুজ অংশের ডি, তাহলে ডি হচ্ছে ডি বাই টু, তাহলে ডি এর জায়গায় ডি বাই টু বসবে। সবুজ অংশের এরিয়া দেখো, সবুজ অংশের এরিয়াটা দেখো তো, সবুজ অংশের এরিয়া পুরো এইটা, তাহলে পুরো এইটা এ ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এ। তাহলে কী হবে টু এ এপসাইলন নট কে টু ডিভাইডেড বাই ডি। ওকে ডান। এবার আসো তুল্য, তাহলে কেমন তুল্য, শ্রেণী তুল্য সিএস। তাহলে সি ওয়ান ইনভার্স, সি টু ইনভার্স, টোটালটার ইনভার্স। একটু তাকাও বোর্ডে, তাকাও দেখো বোর্ডে, সি ওয়ান এর ইনভার্স করবো, এর ইনভার্স করো, মনে মনে ইনভার্স করে দাও, ইনভার্স উল্টে দাও। তাহলে ডি ডিভাইডেড বাই টু এ এপসাইলন নট কে ওয়ান, দেখো আমি লাইন গ্যাপ দিচ্ছি একটু বোঝো। সি ওয়ান এর ইনভার্স, এটার ইনভার্স, সি টু এর ইনভার্স, ইনভার্স করলে ডি উপরে টু এ এপসাইলন নট কে টু তার ইনভার্স। তাহলে ডি ডিভাইডেড বাই ডি কমন গেল, টু কমন গেল, এ কমন গেল, এপসাইলন নট কমন গেল, ঠিক আছে? তাহলে এইটা কি হিসাবে কমন গেল, ইনভার্স কমন গেল, আর ভেতরে কে পড়ে থাকলো ওয়ান বাই কে ওয়ান, ওয়ান বাই কে টু তার ইনভার্স। তাহলে ভাই এটাকে উল্টাইলে টু এ এপসাইলন নট বাই ডি, উল্টাই দিলাম, ইনভার্স উল্টাই দিলাম। আর এটার নিচে কি কে ওয়ান কে টু, উপরে কে ওয়ান প্লাস কে টু, তার আবার কি, তার আবার ইনভার্স। তাহলে উল্টাই দিলে কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু, কে ওয়ান কে টু ডিভাইডেড বাই নিচে হবে কে ওয়ান প্লাস কে টু। তাহলে এটা হচ্ছে সিএস, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, বুঝলা? এখন কথা হচ্ছে কি, সূত্র কি ভাই মুখস্থ করতে হবে না? একদমও না, একদমই সূত্র মুখস্থ করতে হবে না, একদমই সূত্র মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? তোমার মনে করো এই সব মানটানগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? কে ওয়ান কে টু এর মানটানগুলো দেওয়া থাকবে, তোমার পরীক্ষা আসলে লাস্টে এই পর্যন্ত করার পরে দেন তুমি মানগুলো বসাই দিবা। তোমার এই সূত্র হিসেবে মুখস্থ রাখা মনে থাকবেও না, ঠিক আছে? মনে থাকবেও না, সূত্র হিসেবে কোনোদিন মুখস্থ থাকবেও না, তো মনে রাখার কোনো দরকারই নেই। আমি তো অনেকগুলো লাইন লিখে করছি, বাট তোমার এতগুলো লাইন লেখা লাগবেও না, তুমি আরও সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা তো প্রথম করলাম এই কারণে এত বড় করে করছি, বাট তুমি অনেকগুলো লাইন গ্যাপ নিজেই দিয়ে নিতে পারবা। তোমার এইটুকু হিসাব আমি লিখে করছি, এটুকু হিসাব তোমার মনে মনে হয়ে যাবে, ঠিক আছে? এটুকু হিসাব তোমার মনে মনে হয়ে যাবে। ওকে ক্লিয়ার? একজন বলছে শর্টকাট নাই দাদা, এটাই তো শর্টকাট, এর আবার কিসের শর্টকাট? ঠিক আছে, এটাই শর্টকাট, এর আবার কিসের শর্টকাট? এর কোনো শর্টকাট নাই। ওকে, তাহলে আসো দেখি এবার তোমরা এটা করবা, তুল্য সি বের করে দিবা। এবার দেখো আগেরটার মতোই, দেখি তোমরা পার্থক্য ধরতে পারো কিনা নিজেরা। এটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে কে টু। এই পাতের ক্ষেত্রফল এ, পুরো ক্ষেত্রফল এ, আর এই টোটাল ক্ষেত্রফল ডি, টোটাল দূরত্ব সেপারেশন ডি। বলো এইবার কি ঘটনা? এইবার দেখো আমি এই বিন্দু আর এই বিন্দুর তুল্য চাই, হ্যাঁ, এই দুই বিন্দুর তুল্য চাই, এই বিন্দু আর এই বিন্দুর তুল্য চাই। এর মধ্যে এরা কিভাবে আছে, কে ওয়ানের জন্য যে ধারকটা, এই যে কে ওয়ান, তার জন্য যে ধারক এইটা সি ওয়ান, তার নিচে আছে, তার নিচে আছে না পাশে আছে কে টু? বলো কে ওয়ানের নিচে না কি পাশে? নিচে আছে, তাহলে নিচে থাকলে এই যে নিচে, তাহলে কে ওয়ানের জন্য সি ওয়ান, কে টু এর জন্য সি টু, পরপর এইভাবে কানেক্ট করা আছে।
তারপরে দেখো এই প্রান্তের সাথে এই দুটো পাত কানেক্ট করা, তাহলে এই যে এই পাতটা এর সাথে কানেক্ট করা, তাহলে এর সাথে কানেক্ট করে দিলাম। ওকে, আবার এই পাতটুকু এই বিন্দুর সাথে কানেক্ট করা, তাহলে এই পাতটা আর এই পাতটা এই বিন্দুর সাথে কানেক্ট করে দিলাম। এবার বলো কেমন দেখতে পাচ্ছ, কেমন দেখতে পাচ্ছ? এটারে সমান্তরাল দেখতে পাচ্ছি। তাহলে সমান্তরাল তুল্য হিসাব আসো। তাহলে C1 ইকুয়াল টু সমান্তরাল C1, এই যে এটার জন্য C1, তাহলে C ইকুয়াল টু A এপসাইলন নট K1 ডিভাইডেড বাই ডি। সি এর জন্য সূত্র A এপসাইলন নট K1 ডিভাইডেড বাই ডি। C2 এর জন্য A এপসাইলন নট K2 ডিভাইডেড বাই ডি। আসো ডি আর এ এর ব্যবচ্ছেদ করবে এখন, ডি আর এ এর ব্যবচ্ছেদ, ডি আর এ। বলো এই K1 এর জন্য ডি কতটুকু? দেখো তুমি নিজেই দেখো, গোলাপি অংশের ডি পুরোটুকু, ডি পুরোটুকু, কিন্তু এ অর্ধেক, এ কিন্তু অর্ধেক, এ কিন্তু পুরো এ না, এ বাই টু, সবুজেরও এ বাই টু। তাহলে ডি এখানে পুরোটা, কিন্তু এ হবে অর্ধেক, তাহলে এ বাই টু। ডি এখানে পুরোটা, এ হবে অর্ধেক, এ বাই টু। এই এবার এটা কিসে আছে? প্যারালি আছে, তাহলে প্যারালি থাকলে যোগ, প্যারালি থাকলে যোগ, এটা তো আরো সহজ, এই দুটো যোগ হয়ে যাবে। তো যোগ তো দেখো মুখে মুখে করা যায়। এ এপসাইলন নট 2d কমন নিবা, এ এপসাইলন নট 2d, এ এপসাইলন নট 2d কমন নিবা, K1 প্লাস K2 শেষ। ঠিক আছে, তাহলে এ এপসাইলন নট একবার লিখে দিলাম, 2d কমন নিয়ে K1 প্লাস K2। যদি আরও অনেকগুলো থাকে তাহলে K1 প্লাস K2 প্লাস K3। বলো আরও অনেকগুলো থাকলে কি হবে? বলো আরও অনেকগুলো যদি থাকে, যদি এরকম পরপর অনেকগুলো থাকে K1 K2 K3 এরকম পরপর নিচ পরপর থাকে, তাহলে কি চেঞ্জ হবে? বলো এই সূত্রে কোথায় চেঞ্জ হবে? কোথায় চেঞ্জ হবে এই সূত্রে? বলো এইখানে জাস্ট চেঞ্জ হবে, K1 প্লাস K2 প্লাস K3 প্লাস K4 প্লাস K5, এরকম চলতেই থাকবে। কি কথা বুঝছো? না বুঝো নাই, বুঝো নাই, আরও এক জায়গায় চেঞ্জ হবে, খুঁজে বের করো, আরও এক জায়গায় চেঞ্জ হবে, এইখানে আরও একটা জায়গায় চেঞ্জ হবে। শুধু K1 প্লাস, ইয়েস ডি, এই যে এইখানে মানে এর চেঞ্জ হবে। তাহলে এখানে 2 আছে না, দুটো বলে 2 আছে, তাহলে দুটো বলে 2 আছে, তিনটা হলে 3 আসবে, ডি এর সামনে 3 আসবে, 4টা হলে ডি এর সামনে 4 আসবে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে 3টা হলে A/3 হবে না, A/3 A/3 A/3, 4টা হলে A/4 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 A/4। তাহলে অনেকে কি করে, ধরো এটা শিখে গেছে, হ্যাঁ পরীক্ষায় আসছে 3টা, তখন কি করে, আচ্ছা এটার মতো সূত্র মুখস্থ করে আসছি, বসায় দেয় K3 শেষ, কিন্তু এখানে যে 3 বসানো লাগবে সেইটা আর খেয়াল থাকে না, তখনই কিন্তু ঝামেলাটা লেগে যায়। বুঝতে পেরেছ? ওকে, তুল্য ধারকত্ব সি নির্ণয় করো। দেখো এটা খুবই সুন্দর একটা ম্যাথ। 1 2 3 4 5, হ্যাঁ 5টা হলেই হবে। পাঁচটার এইটা এইটা একটা বাদে একটা একটু বর্ধিত করো, একটা বাদে একটা বর্ধিত করো, বর্ধিত করে একসাথে লাগাও। বুঝলা কি করলাম? একটা বাদে একটা বর্ধিত করে একটু লাগাও। নামাজের ব্রেক, হ্যাঁ হ্যাঁ এই তো, এই যে এই ম্যাথটা তুলেই নামাজের ব্রেক দিব। তাহলে কি করলাম? 1 2 3 4 5টা সমান্তরাল দাগ দিলাম। 5টা সমান্তরাল দাগ দেওয়ার পরে এইটা 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 একসাথে কানেক্ট করলাম, এটা এ বিন্দু। বাকি থাকলো কোনটা কোনটা? বাকি থাকলো এইটা আর এইটা। ঠিক আছে, বাকি থাকলো এইটা আর এইটা, এই দুইটাকে একসাথে কানেক্ট করলাম, এই দুইটাকে একসাথে কানেক্ট করলাম, কানেক্ট করে এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। ঠিক আছে, এইগুলো হচ্ছে সমান্তরাল পাত, এরকম সমান্তরাল পাত, 1টা 2টো 3টা 4টা 5টা এরকম সমান্তরাল পাত। তো প্রত্যেকটা পাতের দূরত্ব হচ্ছে ডি। এই যে প্রত্যেকটা পাতের মধ্যকার যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ডি। দুই পাতের মধ্যকার দূরত্ব ডি, আর প্রতি পাতের ক্ষেত্রফল এ, প্রতি পাতের ক্ষেত্রফল এ। তাহলে ধারকত্ব সি নির্ণয় করবা। ঠিক আছে, ধারকত্ব সি নির্ণয় করবা। ওকে ক্লিয়ার? ওকে, তাহলে নামাজের ব্রেক, নামাজের ব্রেক কতক্ষণের? 12 মিনিটের ব্রেক। যাও দৌড় 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 দৌড়। যারা থাকবা তারা এটা ট্রাই করো।
আসো আসো সবাই চলে আসো। ভাইয়া হাজির, হ্যাঁ ভাইয়াও হাজির, তুমিও হাজির। চলে আসছো, দ্রুত চলে আসো, দ্রুত সবাই চলে আসো। আচ্ছা, দেখো একটা ধারক আছে, ঠিক আছে, সমান্তরাল পাত ধারক। তো বলা হচ্ছে এর তুল্য ধারকত্ব বের বের করো, এ আর বি। তো তোমার দেখে মনে হচ্ছে ভাই এটা কি, এটা এর আবার কেমনে ধারকত্ব বের করে। তো দেখো তোমার আঁকা লাগবে না চিত্র, তোমাকে ফিল করার জন্য আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি। এইগুলো হচ্ছে সমান্তরাল এক একটা পাত, এগুলা সমান্তরাল এক একটা পাত। এই দুটো পাত মিলে একটা ধারক, এই দুটো পাত মিলে একটা ধারক, এই দুটো পাত মিলে একটা ধারক, এই দুটো পাত মিলে একটা ধারক। তাহলে এখানে টোটাল আছে চারটা ধারক। টোটাল ধারক আছে কয়টা? চারটা। দেখো কিভাবে টোটাল চারটা ধারক আছে। এই যে এই একটা পাত, উপরের পাতটা, তার নিচে সমান্তরাল এই আর একটা প্লেট নিচেরটা, তারপরে সমান্তরাল এই আর একটা পাত, তারপরে সমান্তরাল এই আর একটা পাত। টোটাল কয়টা পাত দেখো তো? চারটা, পাঁচটা, তাহলে আরও একটা পাত যাবে। তাহলে এই হচ্ছে টোটাল পাঁচটা পাত, এভাবে কানেক্ট করা আছে। এইবার কি করা হয়েছে দেখো, আমরা আমরা এই পাতটাকে, এই পাতটাকে আর এই পাতটাকে, এই পাতটাকে এর সাথে কানেক্ট করছি। আর এই পাতটা আর এই পাতটা, এই দুইটা পাতকে আমরা বি এর সাথে কানেক্ট করছি। এই পাতটা, এই পাতটা, এই পাতটা, এই তিনটা পাতকে আমরা এর সাথে কানেক্ট করছি। আর এই পাতটা আর এই পাতটা, এই দুইটা পাতকে, এই দুইটা পাতকে আমরা বি এর সাথে কানেক্ট করছি, বি এর সাথে কানেক্ট করছি। ওকে, তাহলে দেখো এইখানে এই যে দুটো পাত, এই দুটো পাত মিলে কি একটা ধারক না? বলো বলো, একটা ধারক হচ্ছে না? আচ্ছা, এই দুটো ধারকের, এই দুটো ধারকের এক পাত কোন বিন্দুর সাথে আছে? একটা পাত কোন বিন্দুর সাথে আছে? এ বিন্দু। আর একটা পাত কোন বিন্দুর সাথে আছে? বি বিন্দুর সাথে। কথা বুঝলা? একটা পাত এ বিন্দুর সাথে আর একটা পাত বি বিন্দুর সাথে। তাহলে এইটা হচ্ছে একটা ধারক, এই যে এই জায়গাটা, এটা একটা ধারক হিসাবে কাজ করবে। তাহলে এই ধারকের, এই দেখো ধারকটাকে আমি এভাবে আঁকবো, সার্কিটকে রিড্র করব। তাহলে এই ধারকের একটা পাত থাকবে এ এর সাথে। তাহলে দেখো এ একটা বিন্দু, আর এই যে বি একটা বিন্দু, এ আর বি। তাহলে ধারকের ধারকের একটা পাত থাকবে এ এর সাথে, আর একটা পাত থাকবে বি এর সাথে। তাহলে গেল, এটা ধারকত্ব গেল, শেষ। ওকে, এইবার আসো এই ধারকটা দেখো, এইটার দিকে থাকো, বলো এর একটা পাত কার সাথে? একটা পাত বি এর সাথে, আর একটা পাত এ এর সাথে। ঠিক আছে, একটা পাত এর সাথে আর একটা পাত বি এর সাথে। তাহলে আরো একটা ধারক, যার একটা পাত এ এর সাথে এবং আর একটা পাত বি এর সাথে। কি কথা বুঝছো? বি এর সাথে তো নাই, বি এর সাথে আছে তো, এই যে এই যে বি এর সাথে এটা আছে না? কি ক্লিয়ার? এইবার আসো এই পাত, এই ধারকটাকে দেখো, বলো তুমি এই ধারকটা কার সাথে কার সাথে আছে? দুইটা পাত। এই ধারকের এই পাতটা, এই পাতটা কার সাথে কানেক্ট? এ এর সাথে কানেক্ট। আর এই পাতটা কার সাথে কানেক্ট? বি এর সাথে কানেক্ট। তাহলে আরো একটা ধারক, আরো একটা ধারক, যার একটা পাত বি এর সাথে কানেক্ট, আর একটা পাত এ এর সাথে কানেক্ট। কি বুঝলা? আরো একটা ধারক আছে, এই একটা ধারক, যার এই পাতটা বি এর সাথে কানেক্ট, এই পাতটা এ এর সাথে কানেক্ট। তাহলে আরো একটা ধারক, আরো একটা ধারক, যার একটা পাত এ এর সাথে কানেক্ট, আর একটা পাত বি এর সাথে কানেক্ট। কি বুঝলা? এবার বলো কয়টা ধারক? চারটা ধারক। কিসে আছে? প্যারালালি কানেক্ট করা আছে। চারটা ধারক কিসে আর কানেক্ট করা আছে? প্যারালাল ভাবে কানেক্ট করা আছে। রবিন আলী বলছে বুঝি নাই। কেন বুঝবা না? দেখো কেন বুঝবা না, তুমি দেখো তো, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, ধারকের দুটো পাত। তুমি দুটো পাতের দিকে তাকাও না, দুটো পাত কার কার সাথে কানেক্ট আছে? তুমি দেখো তো, এই ধারকের, এই ধারকের একটা পাত এর সাথে কানেক্ট, আর একটা পাত বি এর সাথে কানেক্ট। এই ধারকের দুটো পাত, এই একটা পাত আর এই একটা পাত, এই যে দুটো পাত, এই একটা পাত আর এই একটা পাত, এই পাতটা বি এর সাথে কানেক্ট, এই পাতটা এর সাথে কানেক্ট। এই যে ধারকটা, এই ধারকের একটা পাত এর সাথে কানেক্ট, আর একটা পাত বি এর সাথে কানেক্ট। এই ধারকের একটা পাত বি এর সাথে কানেক্ট, আর একটা পাত এর সাথে কানেক্ট। তাই না? খুবই ট্রিকি। ঠিক আছে, খুবই ট্রিকি একটা জিনিস। তাহলে এখানে চারটা ধারক, এই চারটা ধারকের এক পাত এর সাথে, এক পাত বি এর সাথে। তাহলে এরা কিভাবে আছে? এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে। তো সেইটাই আমি আঁকলাম। তো তোমাদের এই চিত্র আঁকা লাগবে না, এই চিত্র আঁকা লাগবে না, এই চিত্র বোঝানোর জন্য আঁকছি, ধারণা দেওয়ার জন্য আঁকছি। তুমি কি করবা? তুমি এইটা দেখে ওইটা এঁকে ফেলবা। ঠিক আছে, এটা দেখে ওইটা এঁকে ফেলবা। কিভাবে? এই পাত কার সাথে? এ এর সাথে। এই পাত কার সাথে? বি এর সাথে। ওকে, তাহলে একটা ধারকের এক পাত এর সাথে, এক পাত বি এর সাথে এঁকে ফেলবা। ঠিক আছে, একটা ধারকের এই যে এক পাত এর সাথে, এক পাত বি এর সাথে এঁকে ফেলবা, শেষ। তারপরে আসো এই ধারকের এক পাত বি এর সাথে, এক পাত এর সাথে। তাহলে আবার একটা ধারক, যার এক পাত এর সাথে আর এক পাত বি এর সাথে। তারপরে এই ধারকের এক পাত এর সাথে, এক পাত বি এর সাথে। এই ধারকের এক পাত এর সাথে, এক পাত বি এর সাথে এঁকে ফেলবা।
এঁকে ফেললেই শেষ, ম্যাথ শেষ। এইবার আসো, দেখো বোর্ডে দেখো, দেখো এই যে ধারক বলা হচ্ছিল প্রত্যেকটা এক পাত থেকে আরেক পাতের যে দূরত্বটা, প্রত্যেকটা সেপারেশনের দূরত্বটা হচ্ছে ডি। ঠিক আছে, প্রত্যেকটা সেপারেশনের দূরত্ব আর পাতগুলোর ক্ষেত্রফল এ। তাহলে প্রত্যেকটা ধারকত্বের মান একই না বলো তো? প্রত্যেকটা ধারকত্বের মান একই না? তাহলে যে কোনো একটা ধারকের ধারকত্ব বের করি, একটা সি। তাহলে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এর জায়গায় এ, এই পাতের ক্ষেত্রফল এ, সব পাতের ক্ষেত্রফল সেম, আর মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় ডি, সব জায়গায় ডি। তাহলে এরকম চারটা ধারক, তাহলে প্রত্যেকটার মান হচ্ছে সি। চারটা ধারক, প্রত্যেকটার মান হচ্ছে সি। তাহলে সি 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 সি, তাহলে সমান্তরালে আছে, তাহলে তুল্য সিপি হবে 4c। তাহলে 4c এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সূত্র। যদি মাঝখানে কোনো ডাইইলেকট্রিক পদার্থ থাকে, ধরো কে ডাইইলেকট্রিক পদার্থ আছে মাঝখানে, কে ডাইইলেকট্রিক পদার্থ আছে, তাহলে তখন এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। কি বলো, পারবা কিনা? এবার যদি তোমাকে মান টান বলে দেয়, এখানে যদি এ এর মান, ডি এর মান, কে এর মান বলে দেয়, মান বসাই দিলেই কাজ শেষ। মান বসাই দিলেই কাজ শেষ। খুবই সুন্দর। ঠিক আছে, এটা মনে করো যদি তোমার জানা থাকে, ধরো পরীক্ষা এসে গেছে, কমন পড়ে গেছে, কি যে শান্তি লাগবে তোমার। অনেকে মনে করো এটা দেখে ভয় পেয়ে কোশ্চেন ছাড়িয়ে দিয়ে চলে আসবে, বাট খুবই সহজ জিনিস, তো জাস্ট কনসেপচুয়াল একটা ব্যাপার। ওকে, একটি সমান্তরাল পাতধারকের, একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক ও ক্ষেত্রফল দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে ধারকত্ব কত গুণ হবে? ধারকত্ব কত গুণ হবে বলো, উত্তর বলো তাড়াতাড়ি উত্তর। ঠিক আছে, 4 গুণ না? সি ইকুয়াল টু এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। তো কি বলছে, ডি কে আমরা অর্ধেক করব, পাতদ্বয়ের মধ্যকার দূরত্বকে অর্ধেক করব, তাহলে ডি বাই 2। ক্ষেত্রফলকে আমরা দ্বিগুণ করব। ঠিক আছে, তাহলে এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি, তাহলে ডি বাই 2, ক্ষেত্রফলকে আমরা দ্বিগুণ করব 2a, ক্ষেত্রফলকে আমরা দ্বিগুণ করব 2a, তাহলে 2 উপরে চলে গেল, তাহলে 4 এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। তাহলে এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি, এইটা হচ্ছে সি, এই যে সি আগেরটা, এটা C1, এটা C2, তাহলে 4C1, তাহলে কয় গুণ হবে? 4 গুণ। এই টাইপের ম্যাথ বেশি আসে, তুমি কোশ্চেন ব্যাংক খুললে দেখবা এই টাইপের ম্যাথ দিয়ে ভরে গেছে। কোশ্চেন ব্যাংক খুলে দেখবা এই টাইপের ম্যাথ দিয়েই ভরা। বুঝলা? সহজ, ধারকত্বের কনসেপ্ট খুবই সহজ। ওকে, এবার আর একটা জিনিস একটু বের করবা। একটি সমান্তরাল পাতধারকের, একটি সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে প্রাবল্য, মধ্যবর্তী স্থানে, সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে প্রাবল্য, প্রাবল্য 4 নিউটন পার কুলম হলে শক্তি ঘনত্ব কত? শক্তি ঘনত্ব কত? তাহলে অপশন এ 8 এপসাইলন নট, অপশন বি 4 এপসাইলন নট, অপশন সি 2 এপসাইলন নট, অপশন ডি 16 এপসাইলন নট। শক্তি ঘনত্ব। ভাই এত প্রশ্ন মনে রাখেন কেমনে? ওই তো পড়াও, তুমি কয়েক বছর পড়াও, 7-8 বছর পড়াও, অফলাইনে পড়াও, দেখবে সব মনে থাকবে। একটা সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে প্রাবল্য হচ্ছে 4 নিউটন পার কুলাম, তাহলে শক্তি ঘনত্ব কত হবে? আসো আগে শক্তি ঘনত্ব বুঝাই তোমার।
তুমি শক্তি ঘনত্ব বুঝো না, আগে তোমার শক্তি ঘনত্বটা বুঝো। ধারকের শক্তি ঘনত্ব, এই যে সমান্তরাল পাত এই একটা, আর এই হচ্ছে আর একটা পাত, দুটো পাত পাশাপাশি রাখা আছে। আচ্ছা বলো, দুটো পাতের মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটা কেমন জায়গা? একটা ঘনক আকৃতির জায়গা না? এই যে জায়গাটা, এই জায়গাটা ঘনক আকৃতির জায়গা না? ওকে, পাতের ক্ষেত্রফল কত? এই পাতের ক্ষেত্রফল কত? এ। আর এই মধ্যকার দূরত্ব এই পাত থেকে এই পাত পর্যন্ত, এই দূরত্বটা কত? ডি। তাহলে আমাকে বলো তো এই ঘনকের এই জায়গাটার আয়তন কত? ভেতরের এই জায়গাটার আয়তন কত? বলো, এই জায়গাটার আয়তনটা আমার বুঝাও। তাহলে আয়তন হবে পাতের ক্ষেত্রফল এ আর মধ্যবর্তী সেপারেশন হচ্ছে ডি। তাহলে এই জায়গাটুকুর, এই ঘনক জায়গাটুকুর আয়তন ক্ষেত্রফল গুণ উচ্চতা বা ক্ষেত্রফল গুণ পুরুত্ব। তাহলে আয়তন হবে, আয়তন ভি, এইটা হবে হচ্ছে এ ইন্টু ডি। ওকে, ক্লিয়ার? তাহলে এইবার কেউ লিখবে না। শোনো, শক্তি ঘনত্ব কি জানো? এই যে ধারকের যে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, সঞ্চিত শক্তি, এই সঞ্চিত শক্তি এই জায়গাটাতে জমা থাকে। ধারকের এই যে দুটো সমান্তরাল পাত, এই দুটো সমান্তরাল পাতের মাঝখানে শক্তিটা জমা থাকে। ধারকের এই দুটো সমান্তরাল পাতের মাঝখানে শক্তিটা জমা থাকে। তাহলে শক্তি জমা আছে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। শক্তি ঘনত্ব হচ্ছে একক আয়তনে কি পরিমাণ শক্তি, সেটা হচ্ছে শক্তি ঘনত্ব। তাহলে শক্তি ঘনত্ব কাকে বলে? শক্তি ঘনত্ব হচ্ছে একক আয়তনে কি পরিমাণ শক্তি, একক আয়তনে শক্তি। তাহলে টোটাল সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন, টোটাল সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন। তাহলে বোর্ডে দেখো, টোটাল সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আয়তন। এই ভি কিন্তু আয়তনের ভি, আর এই ভি কিন্তু বিভবের ভি, মাথায় রাখিও। তো এই কারণে আমি এখানে ভি লিখবো না, আমি সরাসরি আয়তনের মানটা লিখবো এডি। এডি, এটাই হচ্ছে শক্তি ঘনত্বের সূত্র। এবার এটাকে ভাঙবো একটু, ভেঙে একটা খুবই চমৎকার সূত্র আমরা পাবো। আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইডি জানি, ঠিক আছে? আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইডি। তাহলে দেখো, হাফ সি, সি হচ্ছে এ এপসাইলন নট, এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি, সি এর মান বসালাম। ভি ইকুয়াল টু ইডি, তাহলে ই স্কোয়ার ডি স্কোয়ার, ভি এর মান বসালাম। আর নিচে পড়ে থাকলো এ ডি। বলো বুঝলা কিনা? বলো এই লাইনটা বুঝছো কিনা? সি এর মান বসাইছি এপসাইলন নট কে বাই ডি, আর ভি ইকুয়াল টু ইডি, তাহলে ই স্কোয়ার ডি স্কোয়ার, আর নিচে থাকলো হচ্ছে এ ইন্টু ডি। এবার দেখো কাটাকাটির উৎসব লেগে যাবে। এবার এ এ কাটাকাটি, দেখো ডি 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 স্কোয়ার কাটাকাটি, তাহলে কি পড়ে থাকলো বলো তো? হাফ এপসাইলন নট কে ই স্কোয়ার পড়ে থাকলো। এই এপসাইলন নট কে, এটা মানেই তো এপসাইলন, তাই না? শক্তি ঘনত্ব, এই শক্তি ঘনত্বটাকে এই চিহ্ন দিয়ে লেখে, ঠিক আছে? শক্তি ঘনত্বটাকে এই চিহ্নটা দিয়ে লেখে, এই চিহ্নটা। তাহলে এটা হচ্ছে হাফ এপসাইলন ই স্কোয়ার। তাহলে শক্তি ঘনত্ব মানে একক আয়তনের শক্তি। এই, এটা হচ্ছে শক্তি ঘনত্বের সূত্র। এবার তুমি এই সূত্রটা মুখস্থ রাখলে ম্যাথ পারবে। আমি তোমাকে কিন্তু প্রথমে আগে সূত্রের ডেরিভেশনটা দেখাই নিলাম যে শক্তি ঘনত্ব বলতে কি বোঝায়। এটা তোমাদের একাডেমিতে ওইভাবে পড়া নাই, তো আমি তোমাকে শক্তি ঘনত্ব বুঝালাম যে এই সমান্তরাল পাতধারকের দুটো পাতের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, টোটাল সঞ্চিত শক্তি না, একক আয়তনে সঞ্চিত শক্তি, সেই একক আয়তনে সঞ্চিত শক্তির মান হচ্ছে এটা হাফ সিবি, হাফ সিবি স্কোয়ার ডিভাইডেড বাই আয়তন ভি। তাহলে আমরা এখান থেকে পাইলাম হাফ এপসাইলন ই স্কোয়ার। তাহলে এবার আসো, শক্তি ঘনত্ব চাইছে আমাদের, তাহলে হাফ এপসাইলন ই স্কোয়ার, শূন্য মাধ্যম হলে এখানে হবে এপসাইলন নট, তাহলে হাফ এপসাইলন নট, ই এর মান মধ্যবর্তী স্থানে প্রাবল্য 4, 4 স্কোয়ার, তাহলে 4 4 16 ভাগ 2 8, তাহলে 8 এপসাইলন নট। তাহলে অ্যান্সার হচ্ছে এ। কি ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে এ। বলো বুঝলা কিনা? বুঝছো? ওকে, ক্লিয়ার? দেখো 9 নম্বর, 9 নম্বর বলা হচ্ছে ধারকত্বের মান বের করো। ধারকত্বের মান বের করো। একটা সমান্তরাল পাত ধারক, এই যে দুটো পাত, এই দুটো পাতের মধ্যকার দূরত্ব ডি, এটা হচ্ছে 5 মিলিমিটার। দুটো পাতের মধ্যকার দূরত্ব হচ্ছে ডি, ডি হচ্ছে 5 মিলিমিটার। আর মাঝখানের এই যে জায়গাটা, মাঝখানের এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 3 মিলিমিটার। এই জায়গাটা 3 মিলিমিটার, 3 না 2 মিলিমিটার দিলাম, এইটুকু হচ্ছে 2 মিলিমিটার। এটা কে এর মান 5, আর ক্ষেত্রফল এ, এ হচ্ছে 2 × 10⁻⁻6 মিটার স্কোয়ার।
পাতের ক্ষেত্রফল, দুই পাতের ক্ষেত্রফল, ধারকত্বের মানটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো দুটো পাত, এই দুটো পাতের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম বসানো আছে, কিন্তু যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা বসানো আছে তার যে থিকনেসটা, তার যে পুরুত্বটা, সেই পুরুত্বটা হচ্ছে 2 মিলিমিটার। পুরোটা জুড়ে নেই, পুরো 5 মিলিমিটার দূরত্ব জুড়ে নেই। 5 মিলিমিটার দুই পাতের মধ্যকার দূরত্ব গিভেন, তাহলে পুরো 5 মিলিমিটার জুড়ে নেই। যদি পুরো 5 মিলিমিটার জুড়ে কে থাকতো, পুরো 5 মিলিমিটার জুড়ে, তাহলে সি ইকুয়ালটা আমরা ডাইরেক্ট লিখে দিতাম এ এপসাইলন নট কে বাই ডি লিখে দিতাম। কিন্তু পুরো 5 মিলিমিটার জুড়ে নেই। তাহলে যদি এরকম থাকে তাহলে কি হবে জানো? তাহলে একটা সূত্র আছে, দেখো আগে শোনো, আমার কথা শুনবা, পরে লিখবা। এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা রাখা আছে, যার থিকনেস পুরুত্ব, এই পুরুত্ব থিকনেস টি দিয়ে লিখলাম। তাহলে টি এর মান কত? 2 মিলিমিটার, আর ডি এর মান কত? 5 মিলিমিটার। তাহলে এর ধারকত্ব বের করা যাবে এই সূত্র দিয়ে, সি ইকুয়ালটা, একটা সূত্র আছে যেটা আমরা অনার্সে পড়ছি, ঠিক আছে, যেটা আমাদের মনে করো যে রুয়েটে যখন আমরা পড়াশোনা করছি তখন আমরা পড়ছি যে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। দেখো এইটুকু মেইন জিনিস থাকেই, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। তারপরে এখানে হবে ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কে। এটা হচ্ছে সূত্র, যে এপসাইলন নট ডি মাইনাস টি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কে। তাহলে এর পরিচয় তো জানো, এপসাইলন নটের পরিচয় জানো, ডি এর পরিচয় জানো, টি এর পরিচয় জানো, কে এর পরিচয় তুমি জানো। তাহলে এই সূত্র দিয়ে আমরা এর ধারকত্বটা বের করতে পারি, এই সূত্রটা দিয়ে আমরা এর ধারকত্বটা বের করতে পারি, বুঝলা? বের করতে পারি, বাট আমরা করবো না, এই সূত্র আমরা মনে রাখবো না, ঠিক আছে? এই সূত্র আমরা মনে রাখবো না। এই সূত্র দিয়ে আমরা এফআরবিতে পড়াইছিল এটা, হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা মনে রাখতে পারি, বাট এইটা আমরা করব না। যদি এরকম কিছু কখনো দেয় তখন আমরা একটু চালাকি করব, ঠিক আছে? আমরা একটু চালাকি করব, বুদ্ধির বাতি জ্বালাই ফেলবো। তাহলে কি চালাকি? চালাকিটা হচ্ছে এই যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে, এই মাধ্যমটাকে এক পাশে সরাই দেব। তাহলে চালাকি দেখো, কি চালাকিটা করতেছি, এই পরাবৈদ্যুতিক ওই অংশটুকুকে যে কোনো একটা পাশে চাপাই দাও, যে কোনো এক পাশে চাপাই দাও। তো তুমি মনে করো এই পাশে চাপাই দিলা, এই যে এটা, এই পরাবৈদ্যুতিক অংশটাকে এই পাশে এক পাশে চাপাই দিবা। চাপাই দিলে বাদ বাকি অংশটা ফাঁকা। তাহলে এইবার দেখো তো তোমারে আমি এইটা করাইছিলাম কিনা, দেখো এইটা করাইছি কিনা, এটা তুমি বোঝো কিনা বলো, বোঝো? এটা বোঝো? হ্যাঁ, এইটা যদি বোঝো তাহলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুঝে গেছো? বলো বুঝে গেছো কিনা? ঠিক আছে, ওকে। তাহলে এই দূরত্বটুকু হবে 2 মিলিমিটার, আর বাকি এই দূরত্বটুকু 5 থেকে 2 বাদ দাও, তাহলে বাকি এই দূরত্বটুকু হবে 3 মিলিমিটার। তাহলে এখানে কে এর মান, K1 এর মান হবে 5, এখানে বাতাস শূন্য মাধ্যম, তাহলে K2 এর মান হবে 2, সরি 1, ঠিক আছে? আর এর মান তো গিভেন, কি ক্লিয়ার? তাহলে এইবার আমরা এখানে এইটার জন্য ধারকত্ব বের করব C1, এটার জন্য ধারকত্ব বের করব C2। তাহলে দুইটা ধারক পরস্পরের সাথে কিভাবে লাগানো আছে? শ্রেণীতে যুক্ত করা আছে। তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব CS, এইটা আমাদের বের করতে হবে শ্রেণীতে। ওকে, তাহলে C1 এর মান বের করবা, C2 এর মান বের করবা, দেন CS বের করবা, কি ক্লিয়ার? তবে এরকম জিনিস ধরো যে MCQতে আসবে না, কারণ MCQতে আসলে ক্যালকুলেটর লাগবে হিসাব নিকাশ করতে, ঠিক আছে? তো এরকম জিনিস ক্যালকুলেটারে হিসাব নিকাশ ছাড়া সম্ভব না। তোমার মনে করো এরকম দিতে পারে, তো যখন দিবে তখন কি করবে, এই এর আর মান বলবে না, এর মান বলবে A, তারপরে এইটা বলবে D1, এটা বলবে D2, তখন এরকম যদি বলে দেয় তখন সেই ক্ষেত্রে তুমি হিসাব নিকাশ করতে পারবা। তো যে হিসাব নিকাশটা তো আমি অলরেডি তোমাদের শিখাইছি, ঠিক ক্লিয়ার? তাহলে C1 এর জন্য এটারে যদি আমি বলি D1, এটা তাহলে D2, আর পুরো ক্ষেত্রফল তো সবার জন্য A সেম। তাহলে C1 ইকুয়াল টু হবে A এপসাইলন নট K1 ডিভাইডেড বাই D, তো D হবে D1 A সেম। আর C2 ইকুয়াল টু হবে A এপসাইলন নট K2 ডিভাইডেড বাই নিচে হবে D2 A তো সেম। তাহলে CS এটা ইকুয়াল টু হবে এটার ইনভার্স, C1 ইনভার্স, C2 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে C1 এর ইনভার্স করলে D1 A এপসাইলন নট K1, C2 এর ইনভার্স করলে D2 A এপসাইলন নট K2, তাহলে তার ইনভার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে এবার মান আসবে। A আর এপসাইলন নটটাকে কমন নিতে পারবা, D আর এবার কমন যাবে না, কারণ অর্ধেক তো না, সো D আর এবার কমন যাবে না, দিয়ে এবার হিসাব নিকাশ করতে হবে। তো এরকম যদি তোমার দেওয়ার সম্ভাবনা খুবই কম, যদি দেয় তাহলে এই জিনিসটাই করতে হবে, কি ক্লিয়ার? তুমি এই সূত্র মনে রাখবা না, এই সূত্র মনে থাকবে না,
ঠিক আছে, এই সূত্র মনে রাখার কোনো দরকার নেই। যদি এরকম দেয়, এরকম দেওয়ার সম্ভাবনা খুবই কম, যদি দেয় এইভাবে করবা। ঠিক আছে, এটাই মাথায় রাখবা, বুদ্ধি মাথায় রাখবা, বুদ্ধির সবসময় বাতি জ্বালায় রাখবা। বুঝতে পারছো? কি ক্লিয়ার? ওকে, এইবার শোনো, ধারকের বিভিন্ন কম্বিনেশনের ম্যাথ, ধারকের বিভিন্ন সমবায়ের ম্যাথ, এটা আমরা করতে পারি, কিন্তু আমরা এখানে করব না। ধারকের সমবায়ের এখানে আমরা করব না। কেন? ওই যে তুল্য ধারকত্ব বের করো, ধরো শ্রেণীতে, সমান্তরালে, মিশ্র সমবায়, বিভিন্ন ক্ষেত্র আমি তোমাকে দিয়ে এখানে ম্যাথ করাইতে পারি, কিন্তু আমি এখানে করাবো না। বলো তো কেন করাবো না? ধারকের সমবায় এখানে কেন করাবো না? বলো দেখি, কে বলতে পারে? স্প্রিং করেছি, চলতরিতে, হ্যাঁ এখানে করাবো না, তাহলে কোথায় করাবো? চলতরিতে করাবো। চলতরিতে দেখবা তুল্য রোধের, তুল্য রোধ নির্ণয়, হাজার হাজার সার্কিট করাবো তুল্য রোধের। তাহলে যেখানে তুল্য রোধ নির্ণয় তুমি পারবা, তাহলে ধারক পারবা না? রোধগুলোকে মুছে ধারক বানায় ফেলবা, তাহলে তুল্য ধারক করতে পারবা না। তাহলে একই জিনিস আমরা দুইবার পড়বো না। ঠিক আছে, তাহলে একই জিনিস আমরা দুইবার পড়বো না। তাহলে এখানে আমরা তুল্য ধারকের ম্যাথগুলো করবো না, আমরা ওগুলো চলতরিতে গিয়ে যখন শিখবো, তখন রোধের ম্যাথ পারলে ধারকের ম্যাথ এমনি আমরা পারবো। আর ধারক থেকে তুল্য ধারকের ম্যাথ জটিল কিছু আসে না। কি ক্লিয়ার? তুল্য ধারকের ম্যাথ জটিল কিছু আসে না। হ্যাঁ, চলতরিত আমি নিব, তাহলে এরপরে তো চলতরিত শুরু। তো তোমাদের নিয়ম রক্ষার জন্য যেহেতু 9 নম্বর হয়েছে, আর 10 নম্বর একটা ম্যাথ করাই দিই। তুল্য ধারকত্ব নির্ণয় করো, তুল্য ধারকত্ব নির্ণয় করো। এটা এ বিন্দু, আর এটা বি বিন্দু। এই প্রত্যেকটা ধারকের মান সি, প্রত্যেকটা ধারক সি, আর সি ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করো, তুল্য ধারকত্ব। বলো কিসে আছে? সমান্তরাল, এই যে এইটা 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 দেখো পাশাপাশি 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 লাগানো আছে, তাহলে কি সমান্তরাল? বলো সমান্তরাল। দেখেই ভয় লাগছে, এই পাগল, দেখেই ভয় লাগতেছে। শ্রেণী দেখো পর পর লাগানো আছে, ঠিক আছে, পর পর শ্রেণী, বোঝো? এই দেখো, এই যে একটা আর একটা এইভাবে আছে, এটাকে টান দাও, টান দিয়ে সোজা করে ফেলো। সোজা করে ফেললে দেখলে এরকম হয়ে যাবে না? বলো, একটু কল্পনা শক্তি বাড়ায় ফেলবা, দেখো এরকম হয়ে যাবে। তাহলে এটা আছে শ্রেণীতে, হ্যাঁ গুড। তাহলে শ্রেণীতে থাকলে কি হবে? একই মানে যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য কি হবে জানো? একবার লিখে দিবা, একই মানে যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য হবে তার মানের 4/1 4 দিয়ে ভাগ করে দিবা, যতগুলো তাকে 4 দিয়ে ভাগ করে দিবা। কীভাবে হইলো? ওই যে C1 ইনভার্স, C2 ইনভার্স, C3 ইনভার্স, টোটালটার ইনভার্স। তো প্রত্যেকটার মানই তো সি, তাহলে 1/c 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 1/c, তাহলে 4/c তার ইনভার্স, তাহলে C/4। আর সি এর মান 4 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই 4, তাহলে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তুল্য শেষ। তাহলে অধ্যায় শেষ, লেখো অধ্যায় শেষ। ওকে, তাহলে যা করাইলাম এইগুলো করে একটু কোশ্চেন ব্যাংক সলভ করিও। কোশ্চেন ব্যাংকের কোনো প্রবলেমে আটকাবে না। যদি কোশ্চেন ব্যাংকের কোনো প্রবলেমে আটকায় আমার বলিও যে ভাই এই প্রবলেমটাতে আমার আটকাইছে। ওকে, হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ, এত তাড়াতাড়ি শেষ। আজকে তো কোনো তেমন কিছু নাই পড়ার। কি মজা লাগলো, মানে রেকর্ড হয়ে গেল যে আজকে এত তাড়াতাড়ি শেষ করলাম। আজকে রয়্যাল টিচারের ক্লাস আছে, কম্পিটিশনে দিতে থাকতে আমাকে ভাত খাই, কি লিখছে এগুলা? আজকে এত শর্ট ক্লাস? হ্যাঁ আজকে অনেক শর্ট ক্লাস। আজকে তো আরও তো 5টা স্লাইড বাকি আছে। এই পাগল, 5টা স্লাইড বাকি নাই, এগুলা হচ্ছে এক্সট্রা নিয়ে আসছি, এখানে কোনো ম্যাথ নাই। এই দেখো, ঠিক আছে, যেহেতু ম্যাথ লিখে নিয়ে আসি নাই তাই ভাবছি লাগলে লাগতে পারে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তাহলে নেক্সট আমাদের দেখা হচ্ছে কোন অধ্যায় নিয়ে? বলো কোন অধ্যায় নিয়ে দেখা হচ্ছে? বলো। চলো তড়িৎ, চলো তড়িৎ, চলো তড়িৎ নিয়ে দেখা হচ্ছে। ওকে ডান। তাহলে ছুটি, টাটা টাটা।